আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইকুইলিব্রিয়াম। আজকে আমরা শিখব ডিজাইন অফ ওয়ান ওয়ে স্ল্যাব এবং ডিটেইলিং। আমরা আজকে ফলো করছি অ্যাসোসিয়েট প্রফেসর মেজর সোয়েব স্যারের স্লাইড এবং নাদিম স্যারের বই এবং এসআই কোড প্রভিশনস। টাইপস অফ স্ল্যাব, আসলে অনেক ধরনের স্ল্যাব হওয়া সম্ভব। আসলে কী হতে পারে? ওয়ান ওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাব, জয় স্ল্যাব, ফ্ল্যাট স্ল্যাব এবং ডিফারেন্ট টাইপ অফ স্ল্যাব। আজকে আমরা শুধুমাত্র ডিজাইন করতেছি ওয়ান ওয়ে স্ল্যাবটা এবং ডিটেইলিংটাও শিখবো একই সাথে। তো ওয়ান ওয়ে স্ল্যাবে আমি কীভাবে ডিটারমাইন করব, তার জন্য আমাকে একটা রেশিও লাগে। এই রেশিওটা এটা যদি একটা স্ল্যাব হয়, তো এই স্ল্যাবের এটা যদি হয় এল, এটা যদি হয় বি, তো এল বাই বি এর রেশিওটা যদি হয় গ্রেটার দ্যান 2, তখন আমরা সেটাকে বলবো ওয়ান ওয়ে স্ল্যাব। গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি হয়, তখন আমরা সেটাকে টু ওয়ে স্ল্যাব বলতে পারি। যেমন এখানে লেখা আছে গ্রেটার দ্যান, যদি হয় এখানে ইকুয়ালটা বাদ যাবে, গ্রেটার দ্যান যদি 2 হয় তখনই আমরা সেটাকে বলবো ওয়ান ওয়ে স্ল্যাব। সমান হলে সেটাকে আমরা টু ওয়ে স্ল্যাব হিসেবে ডিজাইন করতে পারি। এখানে কিছু ছবি দেওয়া আছে জাস্ট বোঝানোর জন্য যে ওয়ান ওয়ে স্ল্যাব কীভাবে করা যেতে পারে। এইখানে লেখা আছে যে এলটা হচ্ছে লং সাইড এবং বিটা হচ্ছে শর্ট সাইড। এটা আমাদের সবসময় মাথায় রাখা লাগবে কখন কোনটা আমরা ইউজ করতেছি। আর এল বাই বি এর রেশিওটা 2 এর থেকে বড় হইতে হবে। এখানে একটা টিপিক্যাল ওয়ান ওয়ে স্ল্যাবের একটা সেকশন দেওয়া আছে যে কীভাবে একটা ওয়ান ওয়ে স্ল্যাবের আমরা রিইনফোর্সমেন্টটাকে বসিয়ে থাকি, মানে প্লেসমেন্টটা কীভাবে করে থাকি। এগুলো আমরা একটু পরেই শিখবো। আবার স্ল্যাব ডিজাইনটাও বিভিন্নভাবে করা যেতে পারে, বিভিন্ন ধরনের মেথড আছে স্ল্যাব ডিজাইন করার জন্য। আজকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথড। কেন এটাকে মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথড বলি? কারণ আমরা এখানে যেহেতু আমরা ডিজাইন করতে পারি বিভিন্নভাবে, তো একটা স্ল্যাবে যদি ডিজাইন করতে আমরা এসএফডি বিএমডি ড্র করেও একটা ডিজাইন করতে পারি। বাট যেহেতু একটা স্ল্যাবে যদি আমরা এটাকে যদি আমরা এটাকে মনোলিথিক্যালি কাস্ট করি, তখন এটা ফিক্স সাপোর্ট হয়ে যায়। তো আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হচ্ছে টোটাল 3টা এবং 2 দিক থেকে করলে 6টা। বাট এখানে যেহেতু এটা মনোলিথিক্যালি কাস্ট এবং এটা ফিক্স সাপোর্ট বলা যেতেই পারে, তো এটাকে আমাদের মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে গেলে বেশ জটিল হয়ে যায়। তো তার জন্য আমরা এখানে এসে আমাদের জিনিসটাকে সহজ করে দিয়েছে এবং কিছু কোএফিশিয়েন্ট দ্বারা জিনিসটাকে আরও ইজিভাবে তারা মোমেন্টটাকে বের করা শিখিয়ে দিয়েছে। তো আমরা দেখবো এখন এই কোএফিশিয়েন্টগুলো কী। যেহেতু আমরা মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথড দিয়ে বের করছি, সুতরাং এটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যদি কোনোভাবে মোমেন্টের ভ্যালুটা ভুলে যায়, তখন কিন্তু পরীক্ষায় মার্কটা 0 আসবে। তো আমরা এখন দেখবো যে মোমেন্টটা কীভাবে আমরা বের করতে পারি। তো একটা স্কিমেটিক ডায়াগ্রাম যদি ড্র করতে চাই, এই যদি হয় একটা স্ল্যাব, এখানে যদি ফিক্সড এন্ড থাকে, এখানে যদি ফিক্সড এন্ড থাকে, এভাবে আসলে থাকে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এভাবে থাকতে পারে। তো এটাও কিন্তু কিছুটা ফিক্সের মতোই। তো এটা ডায়াগ্রামটা যদি হয়, তো প্রথমে এটা নেগেটিভ মোমেন্ট থাকবে এবং মাঝখানে একটা পজিটিভ মোমেন্ট থাকবে, আবার একটা নেগেটিভ মোমেন্ট থাকবে। এটা নেগেটিভ জোন, এটা পজিটিভ জোন। তো এই পজিটিভ জোনে আমরা কীভাবে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করবো, নেগেটিভ জোনে কীভাবে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করবো, তার জন্য আমার ফোর্স থেকে আমার মোমেন্টটা লাগবে। তো মোমেন্টটা আমরা কীভাবে বের করবো সেটা একটু এখন দেখতেছি। পজিটিভ মোমেন্ট কোথায় আসতে পারে? শুধুমাত্র আমরা দেখলাম যে পজিটিভ মোমেন্ট বিমের স্ল্যাবের একদম মাঝখানে আসতে পারে। তো যদি ইফ ডিসকন্টিনিউয়াস এন্ড ইজ ইন্টিগ্রাল টু দ্য সাপোর্ট, এটা দ্বারা কি বোঝাচ্ছে? সাপোর্টটা সাপোর্টের সাথে যদি আমাদের স্ল্যাবটা যদি ইন্টিগ্রেটেড থাকে, তো ইন্টিগ্রেটেড যদি থাকে, তখন আমাদের এই মোমেন্ট কোএফিশিয়েন্টের ভ্যালু হবে 1/14। বাট যদি না থাকে, এবং ইন্টিগ্রেটেড দ্বারা আমি বোঝাচ্ছিটা কি, আমরা বললাম একটু আগে যে আমরা মনোলিথিক্যালি কাস্ট করি। আমরা প্রথমে আমরা জাস্ট কলামগুলোকে বানাই, তারপরে বিম এবং ছাদ দুটাকে, স্ল্যাব দুটাকে একসাথে আমরা ঢালাই করি। তো তখন এটা মনোলিথিক্যালি কাস্ট হয়ে যায়। তো এটাকে আমরা বলতে পারি ইন্টিগ্রেটেড। তো ডিসকন্টিনিউয়াস বলতে আমি কি বোঝাচ্ছি? ডিসকন্টিনিউয়াস দুইটা এন্ড যদি একটা স্ল্যাবে যদি দুইটা এন্ড থাকে এবং এন্ডটা যদি কন্টিনিউয়াস থাকে, ফর এক্সাম্পল এইখানে যে ছবিটা দেখানো আছে, এই ছবিটার জন্য এই এন্ডটা কিন্তু ডিসকন্টিনিউয়াস, বাট এই এন্ডটা কিন্তু কন্টিনিউয়াস কেন? কারণ এটা এই বরাবর যাচ্ছে। এটা বেশ বড় কোনো স্ল্যাব হতে পারে, আমরা জানি না, বাট এটা বোঝা যাচ্ছে যে এটা একটা কন্টিনিউয়াস স্ল্যাব এবং এই পোর্শনটা সেটা একটা ডিসকন্টিনিউয়াস স্ল্যাব। এরপরে পরেরটা যদি দেখতে চাই, ইফ দ্য ডিসকন্টিনিউয়াস এন্ডস আর আনস্ট্রেইনড,
আনস্ট্রেইন দ্বারা বোঝাচ্ছে যদি হচ্ছে এটা ওই যে মনোলিথিক্যালি কাজ করলে হয়ে যায় কি সবগুলো ইন্টিগ্রেটেড থাকে, এবং যখন আমরা জানি যে ফিক্স সাপোর্ট কী করে, মোমেন্টটাকে নিতে পারে এবং সেখানে একটা মোমেন্টের ভ্যালু আসে। বাট সিম্পলি সাপোর্টেড যদি হয় তখন সেটা হচ্ছে মোমেন্ট নিতে পারে না, তার মানে সেটা হচ্ছে মোমেন্ট নিতে পারতেছে না, তার মানে হচ্ছে সেটা হচ্ছে আনস্ট্রেইন। এখন এটা রিয়েল লাইফে কীভাবে হতে পারে, আমরা যদি একটা ব্রিক ওয়ালের উপরে, এটা যদি একটা ব্রিক ওয়াল চিন্তা করি, এখানে যদি আরেকটা ব্রিক ওয়াল চিন্তা করি, তার উপর যদি একটা স্ল্যাবকে যদি আমরা বসিয়ে দিই, এটা কাইন্ড অফ একটা সিম্পলি সাপোর্টেডের মতো হবে এবং এটাকে আমরা আনস্ট্রেইন বলতে পারবো, যেহেতু এটা কোনো বাধা দিচ্ছে না, সুতরাং এটাকে আমরা আনস্ট্রেইন বলতে পারবো, আনরিস্ট্রেইন, সরি। এইবার আমরা যদি ইন্টেরিয়র স্প্যানের দিকে চিন্তা করি, ইন্টেরিয়র স্প্যান বলতে কি বোঝাচ্ছি, ইন্টেরিয়র স্প্যান দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এখানে কোথায় আছে, হ্যাঁ, ইন্টেরিয়র স্প্যান, এটা হচ্ছে আমরা এক্সটেরিয়র স্প্যান বলি এই জিনিসটাকে। এই ছবিটার দিকে যদি একটু দেখতে চাই, তো এইটাকে আমরা বলবো এক্সটেরিয়র স্প্যান, এইটাকে আমরা বলবো ইন্টেরিয়র স্প্যান, আর এইটা যেটা সেটাও কিন্তু ইন্টেরিয়র স্প্যান, কারণ এই দিকে একটা স্প্যান থাকতেও পারে নাও পারে, আমি জানি না, দেখে মনে হচ্ছে থাকবে, কেন এটা কন্টিনিউয়াস, এই সাইন দ্বারা আমরা বুঝতে পারছি এটা একটা কন্টিনিউয়াস স্ল্যাব। বাট এইটার যদি এই স্ল্যাবটার দিকে যদি একটু চিন্তা করি, তাহলে এটা দেখা যাচ্ছে যে এটাও এক্সটেরিয়র, এটাও এক্সটেরিয়র, মানে দুইটাই হচ্ছে এক্সটেরিয়র স্ল্যাব। কেন এক্সটেরিয়র বলতেছি, এইটার ইন বিটুইন এর মাঝখানে কোনো কিন্তু স্ল্যাব নাই, তার মানে যদি আমি এই দিক থেকে চিন্তা করি, এটা একটা ডিসকন্টিনিউয়াস এন্ড, এদিকে একটা ডিসকন্টিনিউয়াস এন্ড, এবং মাঝখানে এটার সাথে একটা স্ল্যাব, সুতরাং এটা একটা এক্সটেরিয়র স্ল্যাব। এই দিক থেকে চিন্তা করলে এটা একটা এক্সটেরিয়র স্ল্যাব, মাঝখানে যেহেতু কোনো স্ল্যাব নেই সুতরাং ইন্টেরিয়র স্ল্যাবের জিনিসটা এখানে নাই। বাট এর পরেরটা যদি একটু দেখতে চাই, সেখানে হচ্ছে একটা ইন্টেরিয়র স্ল্যাব আছে, এবং ইন্টেরিয়র স্ল্যাবটার দেখলাম কি ইন্টেরিয়র স্ল্যাবে হচ্ছে আমাদের যেই যদি থাকে তখন সেটা হয় 1/16 কোএফিসিয়েন্টটা। তো আমরা দেখতে যাচ্ছি এখানে হচ্ছে 1/16 কোএফিসিয়েন্টটা, ছবি দ্বারা একই জিনিস বোঝাচ্ছে। আমাদের দুটা মেথডই শিখে রাখতে হবে, একটা হচ্ছে এসিআই টেবিলের মাধ্যমে, একটা হচ্ছে সিম্পলি এই ছবিগুলোর মাধ্যমে, ছবিগুলো দেওয়া থাকতে পারে কখনো কখনো। তো যদি হচ্ছে আমাদের ইন্টিগ্রাল হইতো তখন হচ্ছে 1/14 হইতো। তো আমরা এইটা দেখতে পাচ্ছি এটা একটা ইন্টিগ্রাল এবং এটা হচ্ছে 1/14, এবং এটা হচ্ছে কি দুই দিক বরাবর, এটা কি হচ্ছে ইন্টেরিয়র স্প্যান না, এটা ইন্টেরিয়র স্প্যান না, এটা হচ্ছে এক্সটেরিয়র স্প্যান, সুতরাং এটা হচ্ছে 1/14ই থাকতেছে। এইবার আমরা যদি একটু দেখতে চাই যে নেগেটিভ মোমেন্ট এট দি ইন্টেরিয়র ফেস অফ দি এক্সটেরিয়র সাপোর্ট, নেগেটিভ মোমেন্ট এট দি ইন্টেরিয়র ফেস অফ দি এক্সটেরিয়র সাপোর্ট দ্বারা এটা যদি হয়, একটু পরে আমরা দেখবো এটা কীভাবে করে। হোয়াট দ্য সাপোর্ট ইজ আ স্প্যান্ড্রেল বিম অর গার্ডার। স্প্যান্ডেল বিম দ্বারা আসলে কী বোঝায়, যে কোনো বিমকে আসলে স্প্যান্ডেল বিম বলা যায়, গার্ডারটা একটু ডিফারেন্ট, বাট এইখানে আমরা যতগুলো দেখবো সবগুলোই কাইন্ড অফ স্প্যান্ডেল বিমের জন্যই বলা যেতে পারে। তো যদি এরকম হয় এবং সেটার জন্য ইন্টেরিয়র ফেসে আমাদের নেগেটিভ মোমেন্টটা কত, সেটা হচ্ছে 1/24। তো এটা হচ্ছে আমাদের এক্সটেরিয়র ফেস আর ইন্টেরিয়র ফেস একটু পরে বলতেছি, এটার জন্য একটু দেখতেছি, এটা হচ্ছে আমাদের সেই স্প্যান্ডেল বিমটা, এবং কি বলছে যদি এখানে কি নেগেটিভ মোমেন্ট যদি আসে এবং সেটা কত হবে 1/24। তো এই যে এখানে নেগেটিভ মোমেন্ট আসবে না, এটা হচ্ছে এরকমভাবে নামবে, দেন এইভাবে উঠবে এবং এইভাবে নেমে যাবে। তো এটা হচ্ছে এরকম একটা শেপ ক্রিয়েট করে, এবং এখানকার নেগেটিভ থাকে, এখানে পজিটিভ, এখানে আবার সিমিলারলি নেগেটিভ থাকে, এটা হচ্ছে 1/24 হবে। যদি হচ্ছে সাপোর্টেড বাই কলাম হয়, সাপোর্টেড বাই কলাম যদি শুধুমাত্র থাকে তখন হচ্ছে আমাদের স্ল্যাবটাকে একটু মোটা করতে হয়। তো সেটা আমরা কীভাবে করি, সেটার ভ্যালুটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1/16। তো এইটা আমরা কোথায় আছে, এইটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা শুধুমাত্র কলাম দ্বারা হচ্ছে এটাকে এটাকে হচ্ছে সাপোর্ট দেওয়া হয়েছে। আগেটা কি স্প্যান্ডেল বিম দ্বারা সাপোর্টেড ছিল, এবং বিমের নিচে ডেফিনেটলি কোনো ওয়াল থাকতে পারে বা কোনো কলাম থাকতেই পারে, ডাজেন্ট ম্যাটার, শুধুমাত্র যদি আমাদের কলাম থাকে তখন হচ্ছে আমার এইটা। বাট আগেরটা কী ছিল, কলাম বিম দুটাই থাকতে পারে এবং শুধুমাত্র বিমও থাকতে পারে, বিমের নিচে কোনো ওয়ালও থাকতে পারে। তো যদি হচ্ছে কলাম হয় তখন হচ্ছে আমরা কত দেখছি 1/16। তো এই যে এখানে দেখা যাচ্ছে 1/16 এখানটাতে আছে। নেগেটিভ মোমেন্ট অ্যাট এক্সটেরিয়র ফেস অফ দি ফার্স্ট ইন্টেরিয়র সাপোর্ট, এইটা বোঝা একটু জটিল বলে মনে হবে, বাট আসলে খুব বেশি জটিল না। এক্সটেরিয়র ফেস অফ দি ফার্স্ট ইন্টেরিয়র কলাম, এক্সটেরিয়র ফেস বলতে বোঝাচ্ছি এইটা যেহেতু এক্সটেরিয়র স্প্যান, সুতরাং এক্সটেরিয়র ফেসটা হচ্ছে এইটা। ইন্টেরিয়র ফেস কোনটা, ইন্টেরিয়র ফেস হচ্ছে এইটা, এটাও ইন্টেরিয়র ফেস, এটাও ইন্টেরিয়র ফেস, এটাও ইন্টেরিয়র ফেস, এটাও ইন্টেরিয়র ফেস। তো এখন আমাদের বলছে যদি এরকম কিছু থাকে, যদি দুইটা স্প্যান থাকে, যদি থাকে তখন হচ্ছে 1/9 হবে। কোথায় দুইটা স্প্যান কোথায় আছে একটু যদি দেখতে চাই ছবিটার মধ্যে, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি দুইটা স্প্যান আছে, এইটা একটা স্প্যান,
এইটা আরেকটা স্প্যান। তো এটার জন্য কত বলছো 1/9, এবং এটা ডেফিনেটলি নেগেটিভই হবে, তো এটা হচ্ছে 1/9। এদিক বরাবর যদি চিন্তা করি, এই থেকে যদি চিন্তা করি, তখনও এটা এক্সটেরিয়রই আছে এবং এখানেও হবে 1/9, এবং এটা মাইনাস হবে ডেফিনেটলি। যদি মোর দ্যান 2 স্প্যান হয় তখন হচ্ছে 1/10। তো মোর দ্যান 2 স্প্যান কোথায় আছে, এই ছবিটার দিকে যদি একটু দেখতে চাই, যে এই ছবিটাতে হচ্ছে মোর দ্যান 2 স্প্যান আছে, এখানে 3টা স্প্যান আছে। সুতরাং কি বলেছে যে এক্সটেরিয়র ফেসটাতে, কোন ফেসটাতে, এক্সটেরিয়র ফেসটাতে, সেটা কত, সেটা হচ্ছে 1/10। এটা হচ্ছে এক্সটেরিয়র ফেস, এটা যেহেতু এক্সটেরিয়র স্প্যান, সুতরাং এটা হচ্ছে এক্সটেরিয়র ফেস, বাট এটা কিন্তু ইন্ট্রোডিউস ফেস। তো এক্সটেরিয়র ফেসে কত দেখাচ্ছে 1/10, তো এক্সটেরিয়র ফেসে আমরা এটার সাথে মিলছে। এখন পরেটা যদি দেখতে চাই যে নেগেটিভ মোমেন্ট অ্যাট দ্য আদার ফেস অফ দ্য ইন্টেরিয়র সাপোর্ট, আদার ফেস বলতে এখানে বোঝাচ্ছে যে ইন্টেরিয়র ফেসগুলোতে, এইটা আমাদের এক্সটেরিয়র, বাট এটা কিন্তু আমাদের ইন্টেরিয়র, এবং এখানে স্প্যানের সংখ্যা হচ্ছে মোর দ্যান 2। তো মোর দ্যান 2 যেহেতু, এবং এটা যেহেতু ইন্টেরিয়র ফেস, সুতরাং এখানে কত হবে 1/11, এবং এটা মাইনাস হবে ডেফিনেটলি। তো এখানে এটাই লেখা আছে যে বাকি যদি অন্য কোনো ফেস থাকে সবগুলোতে হচ্ছে 1/11 করে, এটাও কিন্তু ইন্টেরিয়র ফেস, সুতরাং এখানে 1/11, এখানে 1/11, এখানে 1/11, এখানেও সিমিলারলি 1/11ই হবে। তো আমরা এখন সবগুলো জাস্ট মোমেন্ট কোএফিশিয়েন্টগুলো জেনে ফেললাম। এই জায়গাটা যদি কারোর বুঝতে সমস্যা হয়, ভিডিওটা একটু পজ করে আবার হচ্ছে আগের থেকে জায়গাটা দেখবো, এই জায়গাটা বোঝাটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, এরপরে আমরা আরও কিছু আছে এখানে। আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে শেয়ার। আমাদের শেয়ার চেক যেহেতু করা লাগে বিমের ডিজাইনে, আমরা হচ্ছে এখানে এখানে হচ্ছে শেয়ার চেক যেহেতু করা লাগে বিমের ডিজাইনে, আমরা একটু পরে স্টেপসগুলো দেখবো যে কীভাবে আমরা কয়টা স্টেপের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি, সেখানে আমরা শেয়ার চেকটা দিয়ে থাকি। তো শেয়ার চেক করার জন্য শেয়ার চেকের একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে, বা একটা কোএফিশিয়েন্ট আছে কাইন্ড অফ, এটা হচ্ছে 1/5 এটা। আর আরেকটা আছে শেয়ার চেক আউট আদার সাপোর্ট, এটা কোন সাপোর্টে, এন মেম্বার অফ দি ফার্স্ট ইন্টেরিয়র সাপোর্টের জন্য। যদি ফার্স্ট ইন্টেরিয়র সাপোর্টের জন্য হয় তখন সেটা হচ্ছে 1.15 WL ডিভাইডেড বাই 2, এবং যদি হয় শেয়ার অ্যাট আদার সাপোর্টের জন্য যদি হয় তখন হচ্ছে WL ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। আর ডাব্লুটা ডেফিনেটলি হবে ফ্যাক্টর লোডের জন্য। আমরা ফ্যাক্টর লোড পার ইউনিটের জন্য আমরা বের করব পার ইউনিট। আরেকটা জিনিস একটু বলে রাখা উচিত, যে আমরা স্ল্যাব যখন ডিজাইন করি, তো আমরা স্ল্যাবটাকে ডিজাইন করি হচ্ছে একটা স্ট্রিপ ধরে ধরে। তো স্ট্রিপের যে লেন্থটা হয়, স্ট্রিপের লেন্থটা হচ্ছে 1 ফিট ধরে ধরে। তো সেটা আমি কীভাবে বুঝাবো, এটা যদি একটা স্ল্যাব হয় তো এটা ডিজাইন করবো আমি, এটাকে একটা স্ট্রিপ ধরবো। আরেকটা জিনিস একটু বলি এটার আগে, সেটা হচ্ছে আমরা যেহেতু যদি একটা ওয়ান ওয়ে স্ল্যাব হয়, তো এটা স্ল্যাবটার আমরা রিভার প্লেস করবো কীভাবে, এখানেও ছবিটা দেওয়া আছে, ছবিটা আমি দেখাচ্ছি। আমরা হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর এটার হচ্ছে আমরা রিইনফোর্সমেন্টগুলো প্রোভাইড করতে করতে যাব এইভাবে করে, এভাবে করে করে আমরা হচ্ছে স্ট্রিপগুলোকে রিইনফোর্স রিবারগুলোকে আমরা প্লট করতে করতে যাব, বসাতে যাব। এবং যখন ডিজাইন করছি তখন স্ট্রিপের হাইট ধরছি 1 ফিট। এই যেখানে দেখা যাচ্ছে যে স্ট্রিপের হাইট 1 ফিট ধরে ধরে ডিজাইনটা করা হয়েছে। তো এই যেখানে একটা টিপিক্যাল একটা ওয়ান ওয়ে স্ল্যাব, যেটা হচ্ছে অনেক লম্বা হয়, একদিকে একটু ছোট হয়, এবং চারিদিকে দেখা যাচ্ছে চারিদিকে বিম দ্বারা এটাকে করা হয়েছে। সুতরাং দুই দিকে বিম থাকলে সেটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব হয়ে যাবে এরকম কোনো কথা নেই, চারদিকে বিম থাকতেই পারে। আমাদের মেইন ইস্যুটা হচ্ছে L/B এর রেশিওটা। আমি আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি। ওকে, আমাদের হচ্ছে ডিফ্লেকশন যাতে না হয় বা হচ্ছে সার্ভিসিবিলিটির জন্য আমাদেরকে একটা স্ল্যাবের একটা থিকনেস সিলেক্ট করতে হয়, যাতে করে স্ল্যাবটা কোনোভাবে বেন্ড না করে এবং আমাদের জন্য আনকমফোর্টেবল যাতে ফিল না করে। তো তার জন্য আমাদের এসআই কোড প্রভিশন যেটা বলছে, সিম্পলি সাপোর্টেড যদি কোনো স্ল্যাব থাকে, সিম্পলি সাপোর্টেড কীভাবে হতে পারে, যদি আমরা হচ্ছে ব্রিক ওয়ালের উপর কোনো স্ল্যাব ডিজাইন করে থাকি তাহলে সেটা হতে পারে সিম্পলি সাপোর্টেড, সেটার জন্য হবে L/20। যদি 1 এন্ড কন্টিনিউয়াস হয়, বা যদি আগেরটার জন্য যেমন আগের ছবিটার দিকে যদি তাকাচ্ছে, যদি একটা এন্ড যদি কন্টিনিউয়াস হয় এবং একটা এন্ড যদি এই ওয়ানটা ডিসকন্টিনিউয়াস, এন্ডটা কন্টিনিউয়াস, তাহলে সেটার জন্য হবে, এই স্ল্যাবের জন্য হবে L/24। যদি বোথ এন্ড কন্টিনিউয়াস হয় তাহলে L/28। যদি বোথ এন্ড কন্টিনিউয়াস হয়, যদি সাপোজ
আমরা যখন এই প্যানেলটাকে, এটাকে আমরা প্যানেল বলি, মানে এটা হচ্ছে একটা প্যানেল যে প্যানেলটা কি 1 এন কন্টিনিউয়াস এবং 1 এন হচ্ছে ডিসকন্টিনিউয়াস। বাট এই মাঝখানের প্যানেলটা নিয়ে যদি দেখতে চাই তো মাঝখানের প্যানেলটা কি দুই দিকেই কন্টিনিউয়াস, সুতরাং এটার জন্য আমাদের থিকনেস একটু কম লাগবে। L/28 মানে ডেফিনেটলি একটু কম হবে বাকিদের তুলনায়। এবং যদি ক্যান্টিলিভার হয়, ক্যান্টিলিভারের জন্য আমাদের স্ল্যাবের থিকনেস একটু বেশি দেওয়া লাগে, তো ক্যান্টিলিভারের জন্য হয় L/10। এরপরে আমাদের হচ্ছে স্ল্যাবে কিছু মানে এক ডিরেকশন বরাবর তো আমরা মেন বার প্লেস করলাম, একটু আগে দেখলাম। আরেক ডিরেকশন বরাবর আমাদের রিবার প্লেস করতে হয়। সেই রিবারটা প্লেস করে আমরা টেম্পারেচার এবং শিঙ্কেজের কারণে একটা স্ল্যাব যখন ডিজাইন করি আমরা, তো তখন হচ্ছে স্ল্যাবটা টেম্পারেচার এবং টেম্পারেচারের কারণে বা হচ্ছে শিঙ্কেজ হতে পারে। এখন শিঙ্কেজটা কীভাবে হতে পারে, ফর এক্সাম্পল আমরা একটা স্ল্যাবকে বানাইলাম এবং স্ল্যাবটাকে যদি আমরা জাস্ট সিম্পলি উইদাউট কিউরিং যদি রেখে দিই, তো ওখানে হচ্ছে কিছু হেয়ারলাইন ক্র্যাক ডেভেলপ করে। তো এই ক্র্যাকগুলো ডেভেলপ করে শিঙ্কেজের কারণে, স্ল্যাবটা নিজে থেকে শিঙ্ক করে। মানে আমরা যদি একটা সিমেন্টকে যদি চিন্তা করি, তো সিমেন্ট যদি আপনি হচ্ছে কিছুক্ষণ ভিজায় রাখার পরে যদি ইয়াটাকে মানে জাস্ট ওটাকে একটা মোল্ড আকারে যদি রাখেন, তো ওটাকে দেখবেন শিঙ্ক করতেছে এবং কিছু ক্র্যাক ডেভেলপ করতেছে। ওটা হচ্ছে শিঙ্কেজ ক্র্যাকের কারণে। এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি রিয়েল লাইফে বিভিন্নভাবে। একটা হচ্ছে খুব ভালোভাবে যদি কিউরিং করতে পারি তখন এটা প্রিভেন্ট করা যায়। আবার হচ্ছে আমরা হচ্ছে রিবার প্লেস করি, এটাকে যেন কোনোভাবে কমানো যায়। তারপর থিকনেসটাকে একটু কম রাখে, থিকনেস যত বেশি হবে শিঙ্কেজটা তত বেশি হয়। তো শিঙ্কেজ রিইনফোর্সমেন্টের জন্য আমাদের এখানে রিইনফোর্সমেন্ট রেশিওর কিছু স্টার্ট বলা আছে। রিইনফোর্সমেন্ট রেশিওকে আমরা রো দ্বারা প্রকাশ করি। তো এখানে হচ্ছে যদি আমরা স্টিল গ্রেড ইউজ করি 40/50, তখন এটার জন্য হয় 0.002। যদি আমরা 60 গ্রেডের ইউজ করি তখন এটা হয় 0.0018। এটা হচ্ছে 20, এটা হচ্ছে 18, এভাবে আমি মনে রাখি। তো আপনাদের নিজেদের সুবিধা মতো আপনারা ইউজ করতে পারেন। তারপরে যদি আমরা আরও বেশি 60 গ্রেডের থেকেও যদি বেশি আমরা হচ্ছে রিইনফোর্সমেন্ট যদি মানে এটার থেকে বেশি যদি রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি, তখন আমাদেরকে একটা এই রেশিওটা মেনটেন করতে কাইন্ড অফ একটা লিনিয়ার ইন্টারপোলেশনের মতো। এখন আমরা ডিরেক্ট ডিজাইনে চলে যাচ্ছি। আমাদের বেসিক কথাবার্তা শেষ, এখন আমরা ডিজাইন করতে পারবো। কীভাবে আমরা ডিজাইন করবো, এখানে আমার 10টা স্টেপ আছে। এই 10টা স্টেপ ফলো করলে আমরা ডিজাইনটা করতে পারছি। প্রথমে আমাদেরকে বলছে কনফার্ম ওয়ান ওয়ে অ্যাকশন, মানে আমাদেরকে প্রথমে ডিটারমাইন করতে হবে যেটা হচ্ছে 1 ওয়ে স্ল্যাব নাকি 2 ওয়ে স্ল্যাব। যদি 1 ওয়ে স্ল্যাব হয় তখন আমরা ডিজাইনটা নেক্সট স্টেপে চলে যাব। এবং আমরা একটা স্টেপ চিন্তা করতে, যেটা হচ্ছে 1 ফিট। আমরা 1 ফিট ধরেই এখন আমরা 1 ফিট ধরে ডিজাইন করি, 1 মিটার ধরে অনেকে করতে পারেন। তারপরে এখানে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে রিড দ্য জিওমেট্রি ফ্রম দ্য স্ট্রিপ। মানে এইটা হচ্ছে জাস্ট আমরা এখান থেকে জাস্ট কিছুই করি না, আমরা হচ্ছে সাপোর্ট কন্ডিশনটা একটু দেখি। তারপরে আমরা দেখি হচ্ছে থিকনেসটাকে একটু দেখি, ইফেক্টিভ ডেপথটা কত হতে পারে সেটা অ্যাজিউম করি। তারপরে হচ্ছে মেইন বার কোন বরাবর প্লেসিং করি, এটা একটা কাইন্ড অফ একটা প্রিলিমিনারি সার্ভে টাইপ অফ। আমরা কোনটা বরাবর কী কী করবো, সাপোর্ট কন্ডিশন কীরকম আছে, লেন্থটা কতটুকু, ক্লিয়ার স্প্যান কতটুকু, এগুলো আমরা এখানে দেখে থাকি। থার্ড স্টেপে গিয়ে আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ, এটা হচ্ছে আমরা লোডটা দেখে থাকি যে কতটুকু লোড আমার আসতেছে। তা আমরা এইখানে ডিজাইন করার সময় আমরা ফ্যাক্টরড লোড দিয়ে ডিজাইন করি। এখানে একটা স্লাইড রেখেছিলাম, এখানে আছে। তো এইখানে আমরা হচ্ছে ফ্যাক্টরড লোড দ্বারা আমরা ডিজাইনটা করব। কী আছে এখানে, ডেড লোড আছে, লাইভ লোড আছে এবং হচ্ছে ফ্যাক্টর লোড। এটার জন্য এখানে আমরা কাইন্ড অফ একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করতেছি। তো এটার জন্য W হচ্ছে 1/2 ইন্টু D প্লাস 1.6 ইন্টু L। D ফর ডেড লোড অ্যান্ড L ফর হচ্ছে লাইভ লোড। এখানে বিভিন্ন ধরনের কম্বিনেশন হতে পারে, আমি এটা এখানে শো করেছি। আর এখানে একটা কনভেনশন দেওয়া আছে যে আমরা থাম্ব রুল টাইপ অফ, যে আমরা হচ্ছে কোন ধরনের বিল্ডিংয়ের জন্য কত লাইভ লোড কত ডেড লোড হচ্ছে ইউজ করি। আর এটা হচ্ছে সেই ডিফারেন্ট টাইপ অফ কম্বিনেশন লোড কম্বিনেশনস। এখানে হচ্ছে খুব সুন্দরভাবে দেওয়া আছে, একটু দেখে নিলে এটা বোঝা যাবে। এটা আমরা টিপিক্যালি আপাতত ইউজ করতেছি এটা ফর জাস্ট একটা যেহেতু একটা বিল্ডিংয়ের টিপিক্যাল রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য আমরা ডিজাইন করতেছি।
তো একটা সিম্পলি সাপোর্টেড বিমের জন্য WS²/8 হয়, এটা হচ্ছে ম্যাক্সিমাম, বাট আমরা এগুলো আপাতত ইউজ করতেছি না, কারণ আমরা সিম্পলি সাপোর্টেড বিমের জন্য, সিম্পলি সাপোর্টেড স্প্যানের জন্য সাধারণত ডিজাইন করি না। আমাদের বর্তমানে যেগুলো আমরা, যেহেতু RCC, সুতরাং আমাদের হচ্ছে মনোলিথিক্যালি কাজ করা হয়, সুতরাং আমাদেরকে মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথডটা ইউজ করা লাগতেছে। 4 নম্বর স্টেপে গিয়ে আমরা ডিটারমাইন করব মোমেন্ট কোএফিশিয়েন্টগুলো, এটাকে আমরা সিলেক্ট করব নিজে থেকে। আমি একটু আগে দেখে এসেছি মোমেন্ট কোএফিশিয়েন্টগুলো কীভাবে বের করতে হয়, যদি কেউ না বুঝে থাকে আবার ওই জায়গাটাতে গিয়ে আমরা দেখতে পারবো। পাঁচ নম্বর স্টেপে গিয়েও একই কাজই করা হচ্ছে। 6 নম্বর স্টেপে গিয়ে আমরা হচ্ছে মোমেন্টটাকে ক্যালকুলেশন করতেছি। আমরা মোমেন্ট কোএফিশিয়েন্টগুলো আগের থেকে বের করে নিয়ে এসেছি, এখন জাস্ট মোমেন্টটাকে বের করতেছি। WS² দ্বারা গুণ করলেই হয়ে যাচ্ছে সবগুলোর সাথে। এখানে যদি হয় 1/24, এখানে শুধু WS² দ্বারা যদি জাস্ট গুণ করে দিই, তখন আমাদের যেটা আসবে সেটাই আমাদের মোমেন্ট। একটু পরে আমরা করবো ক্যালকুলেশনটা, এখন জাস্ট স্টেপগুলোকে আমি সামারাইজ করতেছি বা রিভাইজ করতেছি। 7 নম্বর স্টেপে গিয়ে আমরা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে মোমেন্টটা কতটুকু ফেসে, এবং আমাদেরকে শেয়ার চেক করতে হবে, এবং তারপরে গিয়ে আমরা হচ্ছে ফ্লেক্সারাল স্টিলের রিইনফোর্সমেন্ট রেশিও বা রিইনফোর্সমেন্ট কতটুকু প্রোভাইড করতে হবে সেটা আমরা এখানে দেখব। এবং ফাইনালি আমরা হচ্ছে ডিটেলিং করতে পারবো, যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই পার্টটার জন্য। এইখানে কথাটায় বলা আছে, যে কথাটা আমি একটু আগে বলে আসি, যে টেম্পারেচার সিঙ্কেজ লিমিট আমরা কেন প্রোভাইড করি এবং হচ্ছে কোন মাধ্যমে করা হয়। এখানে একটা ফর্মুলা দেওয়া আছে টেম্পারেচার সিঙ্কেজের জন্য। টিপিক্যালি আমি তো বললাম যে আমরা রো তো আমরা মুখস্থ করতেছি, এটা দেওয়া থাকবে যে রো হচ্ছে যদি আমাদের 40 or 50 গ্রেড হয় তখন হচ্ছে 0.002 ইউজ করি, যদি 60 গ্রেড তখন 0.008 ইউজ করি। তো আমরা এটা আমরা জানি যে রো ইকুয়ালস টু S/BD, অতএব AS ইকুয়ালস টু কি, রো BD। এখান থেকে আমরা এখানে জাস্ট ওই জিনিসটাই বলা হয়েছে, এবং S ফর হচ্ছে স্পেসিং, আমরা কতটুকু ডিস্টেন্সে আমরা হচ্ছে এইটা টেম্পারেচার সিঙ্কেজের জন্য, তো আমরা কতটুকু স্পেসিংয়ে আমরা টেম্পারেচার এবং সিঙ্কেজের রিভারটাকে প্লেস করব। S ম্যাক্সের একটা মানে কোডের একটা রিস্ট্রেন আছে যে S ম্যাক্স কত হতে পারে। S ম্যাক্সটা হচ্ছে এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা হচ্ছে আমাদের S ম্যাক্স হবে, মানে স্পেসিং কতটুকু পরপর আমরা হচ্ছে একটা মানে ইয়াগুলোকে প্লেস করব, টেম্পারেচার সিঙ্কেজ বারগুলোকে প্লেস করব, সেটা হচ্ছে 5H অথবা 18 ইঞ্চি। H ফর হচ্ছে আমাদের বিমের থিকনেস। এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটাকে আমরা হচ্ছে স্পেসিং হিসেবে দিব। আমরা সবসময় হচ্ছে ডিজাইনটাকে একটু কনজারভেটিভ করি যাতে করে কোনো সমস্যা না হয়। আমরা এখন একটা এক্সাম্পলে চলে যাচ্ছি ডিরেক্ট। এই এক্সাম্পল প্রবলেমটাতে কি বলতেছে একটু যদি দেখার চেষ্টা করি। একটা রিইনফোর্সমেন্ট কংক্রিট স্ল্যাব ইজ বিল্ড ইন্টিগ্রালি, এই কথার এখানকার অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা কথা। আগে প্রশ্নটাকে একটু তাকাই। বিল্ড ইন্টিগ্রালি উইথ দ্য সাপোর্টস, এখানে সাপোর্টের সাথে ইন্টিগ্রালি হচ্ছে বিমটাকে মানে স্ল্যাবটাকে বিল্ড করা হয়েছে উইথ 2 ইকুয়াল স্ল্যাব। এখানে দুইটা ইকুয়াল স্ল্যাব আছে যাদের ক্লিয়ার স্প্যান কত, সেটা হচ্ছে 15 ফিট। দ্য সার্ভিস লোড ইজ 100 PSF অ্যান্ড কনক্রিটের স্ট্রেন্থ বলা আছে 4000 PSI, ইয়ার স্ট্রেন্থ বলা আছে স্টিলের, সেটা হচ্ছে 60,000 PSI, এবং আমাদেরকে বলছে যে এসআই কোড প্রফেশন মেনটেন করে আমাদের ডিজাইনটা করতে। তো ফার্স্টে আমরা কি করবো, আমরা এটাকে জাস্ট একটা স্কিমেটিক ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি যে কি হতে পারে। তো আমি যদি এই স্ল্যাবটাকে ডিজাইন করতে চাই, তো এটা ইন্টিগ্রালি কানেক্টেড, তার মানে এটা হতে পারে কোনো বিমের উপর সাপোর্টেড, মানে বিমের সাথে ডিরেক্টলি করা, অথবা কলামের সাথে হতে পারে। বাট আমরা জাস্ট চিন্তা করতেছি আমাদের সুবিধার জন্য যেটা হচ্ছে বিমের সাথে কানেক্টেড, একটু পরে দেখা যাবে। দুইটা স্প্যান বলেছে, সুতরাং আমি দুইটা স্প্যানই ড্র করতেছি। এরকম একটা বিম হতে পারে, এরকম একটা স্ল্যাব হতে পারে, এখানে একটা কলাম থাকতে পারে, এবং এটার মাঝখানে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 15 ফিটের মতো।
এটা কিন্তু ঝুলছে না, এটা নিচে ডেফিনেটলি কোনো ওয়াল আছে বা কিছু একটা আছে, সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তো এই স্ল্যাবটাকে আমাদেরকে এখন ডিজাইন করতে বলছে যে স্ল্যাবটাতে আমরা কী করতে পারি। তো ফার্স্টে আমরা কী করি, থিকনেস সিলেক্ট করব। তো থিকনেস সিলেক্ট করার জন্য আমরা আগেই দেখেছিলাম যে থিকনেস আমরা কীভাবে সিলেক্ট করে থাকি। এসএ কোড প্রভিশন বসে যদি সিম্পলি সাপোর্টেড হয় তখন হচ্ছে এত, বাট আমরা কি এখানে সিম্পলি সাপোর্টেড ডিজাইন করতেছি না, আমাদের হচ্ছে বোথ এন্ড কন্টিনিউয়াস। কীভাবে বোথ এন্ড কন্টিনিউয়াস, যে মাঝখানে থেকে এইদিকেও আছে এইদিকেও আছে, সুতরাং এটা বোথ এন্ড কন্টিনিউয়াসই থাকতেছে। তাহলে হচ্ছে L/28, এই বোথ এন্ড কন্টিনিউয়াস কিসের সাপেক্ষে, মাঝখানে যে কলামটা আছে সেটার রেসপেক্ট, এটা হচ্ছে বোথ এন্ড কন্টিনিউয়াস, তাহলে সেটা হচ্ছে L/28। তো L/28 যদি আমরা এখানে করি, এই H4 হচ্ছে থিকনেস, L/28 করলে আসতেছে এল কত আমাদের 15, এটাকে ফিট থেকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে জাস্ট বিকজ আমরা সকল কিছুতে মানে ছোটো ছোটো যেহেতু, সুতরাং ইঞ্চিতে কনভার্ট করতেছি, L/12 হয়ে যাচ্ছে /28 করলে আমরা পাচ্ছি 6.43 ইঞ্চ। তো এটাকে আমরা অ্যাজিউম করতেছি একটু বেশি নিব, সবসময় আমরা কমাবো না, এটা হচ্ছে 6.5 ইঞ্চ। সেকেন্ড স্টেপে গিয়ে আমরা লোড ক্যালকুলেশন করব, মানে ফ্যাক্টর লোড ক্যালকুলেশন করবো আলটিমেটলি। তো আমরা এখানে লোডটা আমরা দেখতে পাই, লোডটা বলা আছে যে আমাদের ইয়ার জন্য লাইভ লোডটা বলা আছে, বা ডেড লোডটা বলা নেই, কিন্তু ডেড লোডটা তো স্ল্যাব যেহেতু, সুতরাং স্ল্যাবের নিজস্ব একটা ওয়েট আছে, সেটা আলটিমেটলি ডেড লোড হিসেবে এখানে কাজ করবে। তো স্ল্যাবের জন্য আমরা জানি যে স্ল্যাবের হচ্ছে ইয়াটা, স্ল্যাবের জন্য এটা হচ্ছে 150 PSF এর মতো, এবং এটার থিকনেস দ্বারা আমি জাস্ট যদি গুণ করি তখন আমরা, সরি এটা PSF না, এটা হচ্ছে ভলিউম, ইউনিট ভলিউম এটার জন্য, মানে এক যদি হচ্ছে একটা ইয়া থাকে কংক্রিটের স্ল্যাব থাকে তখন সেটার জন্য 150। এটাকে যদি আমি একটা ডাইমেনশন দ্বারা যদি গুণ করি ভলিউমটাকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের ইয়া হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ফিট। এটা গেল আমাদের ডেড লোড। এখন যদি আমরা লাইভ লোড বের করতে চাই, তো লাইভ লোড আমরা কীভাবে বের করবো, লাইভ লোড তো আমরা জানতাম, লাইভ লোড হচ্ছে বলা ছিল 100, তো আমাদের এইগুলোকে ফ্যাক্টর লোডে কনভার্ট করতে হবে না। তো ডেড লোড হচ্ছে 81 ইন্টু হচ্ছে 1.2, যেহেতু এটা একটু মাথায় রাখা লাগবে, এটা হয়তো দেওয়া নাও থাকতে পারে, এটা হচ্ছে যেহেতু আমাদের টিপিক্যাল রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য এরকমই হয়, সবসময় আমরা এটা দিয়েই ডিজাইন করি, সুতরাং এটা একটু মাথায় রাখা উচিত। লাইভ লোড হচ্ছে 1.6 দ্বারা আমরা গুণ করি, গুণ করার পর আমরা টোটাল হচ্ছে পাইছি 257 PSF। এরপরে সেকেন্ড স্টেপে আমাদের কাজ কি, আমাদের হচ্ছে মোমেন্ট কোএফিসিয়েন্টগুলোকে নিয়ে আসা, সরি সেকেন্ড না, থার্ড স্টেপে গিয়ে আমাদের কাজ হচ্ছে মোমেন্টস কোএফিসিয়েন্টগুলোকে নিয়ে আসা, কতটুকু হতে পারে এসএ কোড প্রভিশন থেকে। তো এই যে এখানে ছবিটা দেওয়া আছে, যে বরাবর তো আমাদের সেই ব্রিক ওয়াল থাকতে পারে বা অন্য কোনো ওয়াল থাকতে পারে, পার্টিশন ওয়াল থাকতে পারে, সুতরাং আমরা যদি ওখান থেকে দেখতে চাই তখন হচ্ছে এটা হচ্ছে 1/24, এইটা হচ্ছে আমরা একটু আগে দেখে আসলাম যে কোথায় কোথায় মোমেন্টটা কীভাবে বের করতে পারি। এটা যেহেতু এক্সটেরিয়র স্প্যানের ইন্টেরিয়র পার্টটা, সেটা হচ্ছে 1/9, এখানে হচ্ছে 1/9 হবে যদি এদিক থেকে চিন্তা করি, তাহলে এখানে 1/9ই থাকতেছে, এবং মাঝখানে সেটা হচ্ছে 1/14। আমরা যদি ওখান থেকে একটু দেখতে চাই সেমই থাকবে, আপনারা একটু ভিডিওটা পজ করে আগের জায়গায় থেকে দেখতে পারেন। তো আমি আপনাদের সুবিধার জন্য স্লাইডটাকে নিয়ে আসছি, আগের স্লাইডটাকে বোঝানোর জন্য। তো এটা হচ্ছে 1/24 কেন হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ পার্ট, এবং এই পার্টটা হচ্ছে একটা স্প্যান্ডেল বা গার্ডারের উপরে রেস্ট করতেছে, সুতরাং এটা হচ্ছে 1/24। এখানে সে 1/24 মোমেন্ট কোএফিসিয়েন্ট আমরা নিয়ে আসলাম। এরপরে আমাদের কি লাগবে, পজিটিভ মোমেন্টটা লাগবে। তো পজিটিভ মোমেন্টটা এটার জন্য কত হবে, 1/14 হবে। কেন, কারণ এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, একদিকে ডিসকন্টিনিউয়াস এন্ড আছে, এই দিকটা ডিসকন্টিনিউয়াস এন্ড, কিন্তু যদি আমরা এটা রেসপেক্টে চিন্তা করি তখন কিন্তু এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটাও হচ্ছে কন্টিনিউয়াস। তো আমরা বিমটা স্ল্যাবটা ডিজাইন করতেছি কন্টিনিউয়াসের লেন্থটা ধরে, কিন্তু যখন আমরা মোমেন্ট কোএফিসিয়েন্ট বের করতেছি, মোমেন্ট কোএফিসিয়েন্টের জন্য জিনিসটা হচ্ছে এই দিকটা, এটা হচ্ছে আমাদের একদিকটা ডিসকন্টিনিউয়াস, একদিকটা হচ্ছে কন্টিনিউয়াস। তো এটার ভ্যালু কত আসছে, 1/14 আসছে, সেটা হচ্ছে মাঝখান মিড স্প্যানে, এবং ইন্টেরিয়র সাপোর্টের জন্য সেটা হচ্ছে 1/9। 1/9 কোত্থেকে আসছে, এটা যে দুইটা স্প্যানে, সুতরাং এটা হচ্ছে 1/9 হবে। তো ওইটা থেকে আমরা ওই ভ্যালুগুলোকে জাস্ট বসিয়ে আমরা জাস্ট এখানে মোমেন্টগুলোকে বের করে ফেলতে পারি। ডাব্লু একটু আগে আমরা বের করে নিয়ে আসলাম, ডাব্লুর ভ্যালু কত ছিল,
257 PSF। তো ওটাকে আমরা যদি কিপে কনভার্ট করি তখন হচ্ছে জাস্ট এরকম থাকতেছে। তো ইন্টিরিয়র সাপোর্ট কোনটা 1/9। তো এটা হচ্ছে যেহেতু নেগেটিভ, সুতরাং আমরা নেগেটিভ চিহ্নটা আগেই দিয়ে রাখতেছি বোঝার সুবিধার্থে। তো 1/9 ইন্টু 0.57, এটাকে জাস্ট 1000 দ্বারা ভাগ করা হয়েছে যাতে কিপে কনভার্ট হয়ে যায়। এবং 15 WL² যে বলছিলাম যে এটার সাথে জাস্ট WL² দ্বারা গুণ করতে হয়। তো 1/24 মাইনাস 1/24 ইন্টু WL²। তো ডাব্লু আপনি জানেন, একটু আগে মাত্র বের করে নিয়ে আসছি, L² এর ভ্যালু হচ্ছে 15। তো এটা করলে আমরা এটাকে ফিটে নিয়ে আসতেছি। একটু পরে আমরা এটাকে কিপিজিতে কনভার্ট করব, কারণ আমাদের রিনফোর্সমেন্টের এরিয়া যেগুলো আসবে সেগুলো সব কিছুই কিন্তু ইঞ্চিতে আসবে, সুতরাং আমি এটাকে ইঞ্চিতে একটু পরে কনভার্ট করব। মিড স্প্যানে গিয়ে এটা হচ্ছে পজিটিভ হবে, সেটা হচ্ছে 1/14। ভ্যালুটা আসছে, এটা ক্যালকুলেট করে জাস্ট সিম্পলি ক্যালকুলেটার বসালে হয়ে যাচ্ছে। এক্সটেরিয়র সাপোর্টে মাইনাস আসতেছে এবং এটার ভ্যালুটা হচ্ছে এত কিপ ফিট সিমিলার। স্টেপ 5-এ গিয়ে আমরা ইফেক্টিভ ডেপথ যেটা এটাকে চেক করতে হবে। স্টেপ 3, আচ্ছা স্টেপ 4টা কোথায় গেল? ওকে, স্টেপ 4টাতে আমরা একই কাজই করছি, জাস্ট মানে আগেরবার স্টেপ 3তে কী ছিল, ওখানে জাস্ট মোমেন্ট কোএফিশিয়েন্টগুলোকে বের করা ছিল এবং স্টেপ 4-এ গিয়ে আমরা ওখানে জাস্ট ভ্যালুগুলো ইনপুট করে মোমেন্টটা বের করছিলাম। তো ওটাই আলটিমেটলি স্টেপ 5-এ গিয়ে আমরা হচ্ছে ইফেক্টিভ ডেপথটাকে বের করব। আগেরবার যেটা আমরা সেটা কিন্তু থিকনেসটা আমরা সিলেক্ট করেই আসছি কাইন্ড অফ, যে আমরা আসছিল হচ্ছে 6.5, অ্যারাউন্ড 6.5, হ্যাঁ এইচের ভ্যালুটা সেটা 6.5 ছিল। এখন আমরা এটাকে চেক করব যে আমাদের মানে সাথে কতটুকু মিলতেছে, সেটা আমরা কীভাবে করি। এখানে আমাদের একটা ফর্মুলা মনে রাখা লাগবে, সেটা হচ্ছে রো 0.005। এটা দ্বারা বোঝায় যে স্ট্রেইনটা সেটা হচ্ছে 0.005, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেইন। এটার জন্য এই ফর্মুলাটি একটু মাথায় রাখা লাগবে, 0.85 β1 FC প্রাইম ডিভাইডেড বাই FY সাই এপসাইলন ইউ ডিভাইডেড বাই এপসাইলন ইউ প্লাস 0.005। তো এখানে এপসাইলন ইউ এর ভ্যালু সাধারণত 0.003 থাকে, এখানে 0.003। এখানে β1 এর ভ্যালুটা এটা হচ্ছে 0.85 ফর 4000 PSI কনক্রিটের জন্য। FC প্রাইমের ভ্যালুটা হচ্ছে 4000, তো আপনি 4ও বসাতে পারেন জাস্ট বিকজ হাজার তো কারাকারি চলে যাচ্ছে। FY এর ভ্যালুটা হচ্ছে 60। তো এটা করলে আমরা পাচ্ছি 0.0181। তো এখন এখানে আমরা আরেকটা ফর্মুলা জানি, আমরা নমিনাল মোমেন্টের ফর্মুলা পড়ছিলাম, MU ইকুয়ালস টু phi rho FY BD স্কোয়ার ইন্টু 1 মাইনাস 0.59 rho FY ডিভাইডেড বাই FC প্রাইম। এখান থেকে আমরা যদি ডি স্কোয়ারটাকে আলাদা করে নিয়ে আসি এবং বাকিগুলোকে যদি ওইদিকে জাস্ট মানে ইন্টারচেঞ্জ করি, তখন হচ্ছে আমাদের সেটা হচ্ছে এই সমীকরণটা। তো এই সমীকরণের মধ্যে আমরা যদি বসাই তাহলে আমরা ডি এর ভ্যালুটা যেটা পাবো, এটা কিন্তু ডি স্কোয়ারের ভ্যালুটা সেটা হচ্ছে 7 পয়েন্ট এত, এবং আলটিমেটলি ডি এর ভ্যালুটা থাকতেছে 2.8। তাহলে এটা হচ্ছে আমাদের ডি এর ভ্যালুটা গেল। এই ডিটা আমাদের কি ছিল? ইফেক্টিভ ডেপথ ছিল। দিস ইজ লেস দ্যান দ্য ইফেক্টিভ ডেপথ অফ এত, যেটা আমরা একটু আগে বের করছিলাম স্ল্যাবের থিকনেস যেটা, সেটা হচ্ছে H ইকুয়ালস টু 6.5 ছিল। এখানে 1 কেন বিয়োগ করা হয়েছে? কারণ হচ্ছে আমাদের নিচে হচ্ছে রিইনফোর্সমেন্ট যাবে এবং আরও রিইনফোর্সমেন্ট যাবে এবং অনেক কিছু থাকবে, সুতরাং ওই জায়গাটাতে আমরা 1 হিসেবে মানে চিন্তা ভাবনা করছি। কেউ 0.75 দিয়েও করে, বাট আমরা 1ই ধরে নিচ্ছি ফর সেফটি পারপাসের জন্য। তো আমাদের আসছে হচ্ছে 5.5। তো আমরা মাছ মোর বেশি দিচ্ছি, আমরা এই 2.8-এর থেকে, যেটা ডিজাইন হওয়া উচিত ছিল তার থেকে বেশি দিচ্ছি, সুতরাং আমরা ডিজাইনটা অনেক সেফ হবে। তো এত বেশি কেন দেওয়া হয়? এত বেশি দেওয়া হয় যে ডিফ্লেকশনের একটা ইস্যু আছে এবং সার্ভিসিবিলিটি ইস্যুর কারণে আমরা হচ্ছে রেপটাকে একটু বেশি দিচ্ছি। এটা দিলে হয়তো তখন আমাদের চেক করা লাগতো ডিফ্লেকশনটা কতটুকু আসতেছে। তো আমরা এখন ইফেক্টিভ ডেপথটাকে বের করে ফেলতে পারছি। এখন আমরা শুধুমাত্র ইফেক্টিভ কত নিচ্ছে? 5.5 ইঞ্চ, 1 ইঞ্চ বাদ দেওয়ার পরে। এখন আমাদেরকে শেয়ার চেক করা লাগবে। শেয়ার চেকটা কেন করি এটা একটু যদি বলতে চাই, আমাদের হচ্ছে একটা একটা স্ল্যাব যদি ডিজাইন করি, তো এই ছবিটা থেকে একটু দেখাই। তো এই স্ল্যাবের ভিতরে একটা পাঞ্চিং শেয়ার ডেভেলপ করে কোন পোর্শনটাতে? এই যে কলামটা যে দেখতেছেন, এই কলামটার থেকে ডি ডিস্টেন্সে একটা পাঞ্চিং শেয়ার ডেভেলপ করে।
ডি ফর ইফেক্টিভ ডেপথ, এখানেও ডি ফর ইফেক্টিভ ডেপথ। তো এই যে পাঞ্চিং শেয়ারটা ডেভেলপ করলো, এই পাঞ্চিং শেয়ারটাকে যেন হচ্ছে এটাকে ইনকাউন্টার করা যায়, তার জন্য আমরা কনক্রিটের শেয়ার কতটুকু নিতে পারতেছে সেটা আমরা বের করে দেখবো যে কনক্রিট এতটুকু শেয়ার নিতে পারতেছে কি না। তার জন্য আমরা দেখতে হবে কতটুকু পাঞ্চিং শেয়ার আসতেছে, সেই ভ্যালুটাই হচ্ছে 1.15 WL ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে কোনটার জন্য, যদি হয় ফার্স্ট ইন্টেরিয়র সাপোর্টের জন্য হয়, এটা হচ্ছে যেহেতু ফার্স্ট ইন্টেরিয়র সাপোর্ট সুতরাং এটার জন্য 1.15। প্রথমটার জন্য একটু বেশি আসে, পরেরটা যেহেতু কন্টিনিউয়াস হয়ে যায় তখন দুই দিক থেকে একটা ব্যালেন্স চলে আসে। তো এটার জন্য আমরা দেখতেছি যে রিয়াকশনটা কত আসতেছে 1.15 WL ডিভাইডেড বাই 2। এটা করে আমরা দেখলাম হচ্ছে এত আসতেছে, জাস্ট সিম্পলি ভ্যালু বসালেই চলে আসবে, এটার জন্য কোনো বিশেষ কিছু নাই। এইটা যেটা সেটা কি বলছে সেটা হচ্ছে ফার্স্ট ইন্টেরিয়র সাপোর্টের উপরে, বাট আমরা কি বলছি যে আমাদের চেক করতে হবে কোথায়, আমাদের চেক করতে হবে আমাদের যেখানে পাঞ্চিং শেয়ার ডেভেলপ করতেছে বা ডি ডিস্টেন্সে। তো ডি ডিস্টেন্সে বের করার জন্য আমরা জাস্ট এটাকে ডাব্লু ইন্টু ডি যদি করি তখন হচ্ছে সিম্পলি ডি ডিস্টেন্সে আমার কতটুকু আসবে সেটা আমরা বের করব। এরপরে আমাদেরকে এটাকে দেখতে হবে যে দুইটার মাঝখানে মানে দুইটার মাঝখানে ডিফারেন্সটা কত, ফ্যাক্টর শেয়ারের ডিস্টেন্স ডি। তো আমি যদি ছবিটা একটু আঁকার চেষ্টা করি, এটা যদি হয় আমার স্ল্যাব, একটু গোল হয়েছে বাট একটু বুঝে নিলেই হচ্ছে। এখানে নেগেটিভ, এখানে ভ্যালুটা অনেক বড় থাকবে, এখানে ভ্যালুটা একটু কম থাকবে। তো এই দুইটার মাঝখানে যে ডিফারেন্সটা সেটাই আমাদের হচ্ছে ভিইউ। তো এই ভিইউটাকে আমরা চেক করি। তো ভিইউটা হচ্ছে কীভাবে চেক করব, এটাই সেই ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা বের করলাম মাত্র, সেটা হচ্ছে এত। তো এখন আমাদেরকে দেখতে হবে যেটা হচ্ছে পাঞ্চিং শেয়ার। তো আমাদের কনক্রিটকে এর থেকে বেশি শেয়ার নিতে পারে কিনা, যদি কনক্রিট এর থেকে বেশি শেয়ার নিতে পারে তাহলে আমাদের শেয়ার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা লাগবে না বা থিকনেসটাকে বাড়াতে হবে না। যদি হচ্ছে কনক্রিট থেকে না নিতে পারে তখন আমাদেরকে থিকনেসটা বাড়াই দিতে হয়, থিকনেসটা বাড়াই দিলেই হচ্ছে এটা ঠিক হয়ে যেতে পারে। তো আমরা এখন দেখবো যে এটা আসলে পাঞ্চিং শেয়ারের ভ্যালুটা, কারণ আমরা কনক্রিট কতটুকু শেয়ার নিতে পারে সেটার জন্য ফর্মুলাটি একটু ডিফারেন্ট, ফর্মুলাটা মাথায় রাখা লাগবে। সেটা হচ্ছে ভিসি ইকুয়ালস টু 2 ল্যামডা রুট ওভার এফসি প্রাইম বি ইন্টু ডি। এটা ভ্যালুটা 2, ল্যামডা ভ্যালুটা 1। ল্যামডাটা হচ্ছে কি নর্মাল ওয়েট কনক্রিট নাকি হচ্ছে লাইট ওয়েট কনক্রিট। যদি নর্মাল ওয়েট কনক্রিট হয় তাহলে এটার ভ্যালু হচ্ছে 1, এবং যদি লাইট ওয়েট কনক্রিট হয় তাহলে এটার ভ্যালুটা হচ্ছে 0.85। তো এখানে জাস্ট আমরা যদি ভ্যালুগুলোকে ইনপুট করি, এই এফসি প্রাইমের ভ্যালুটা কিন্তু এখানে পিএসআইতে বসাতে হবে, যদি না বসে তখন ফর্মুলাটি একটু ডিফারেন্ট হয়ে যাবে। তো আমরা সবসময় এগুলোকে পিএসআইতে বসাই, পিএসআইতে বসালে পুরো ম্যাথটা আমি পিএসআইতে করতে পারি। কখনো কখনো কিপ করা হয়েছে সুবিধার জন্য, জাস্ট হচ্ছে বোঝার সুবিধার্থে বা লেখার সুবিধার্থে। তো কনক্রিট হচ্ছে অনেক বেশি শেয়ার নিতে পারতেছে, সেটা হচ্ছে এইটা। কিন্তু আমরা এটাকে একটু রিডাকশন করব, কারণ কিছুটা হেয়ারলাইন ক্র্যাকস থাকতে পারে, তো ওগুলোকে একটু প্রিভেন্ট করার জন্য আমরা এটাকে একটু কমায় নিব। তো কমানোর বেলাটা হচ্ছে এটা হচ্ছে ফাই। এই ফাইটা আর হচ্ছে রিইনফোর্সমেন্ট ডিজাইনের ফাইটা কিন্তু একটু ডিফারেন্ট। এটা যেহেতু আমরা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেন্থের জন্য ডিজাইন করতে, সুতরাং এটা হচ্ছে 0.75, এটা সবসময় মাথায় রাখা লাগবে। আর যদি এটা টেনসাইলের জন্য হইতো, টেনসাইলের জন্য যদি ফেল করতো তখন এটার ভ্যালুটা হতো 0.85 বা আরও বেশি 0.9 এরকম হতে পারতো। বাট এটা যেহেতু কম্প্রেসিভ স্ট্রেন্থের জন্য সুতরাং এটাকে আমরা একটু আরও বেশি কমায় রাখি, যেটা হচ্ছে 0.75। এটা করার পরেও আসছে এত, তো সেটা ইজ মাচ মোর গ্রেটার দ্যান ভিইউটা থেকে এটা অনেক অনেক বড়, সুতরাং এটা ওকে। এই পোর্শনটা এটা লাগবে না আপাতত। এটা হচ্ছে আমরা এই যে এখানে 5E যেটা, সেটা আমরা হচ্ছে শুধুমাত্র বিমের ডিজাইনের জন্য আমরা এটা কাজে লাগাই, বাট এটা হচ্ছে কলামের ডিজাইন না, সরি, এটা হচ্ছে আমরা স্ল্যাবের ডিজাইন এটা কাজে লাগাই না, সুতরাং এটা এইটার জন্য লাগতেছে না। আমরা এটা স্ল্যাবের জন্য ডিজাইন করতেছি, নট ফর বিম। 7 নম্বর স্টেপে গিয়ে আমরা হচ্ছে রিইনফোর্সমেন্ট ডিজাইন করব। রিইনফোর্সমেন্ট ডিজাইনের জন্য আমাদের হচ্ছে প্রত্যেকটা মোমেন্ট লাগবে, এবং আমরা এরিয়াটা চুজ করব, কীভাবে কত এরিয়া আমরা নিতে পারি। যেটা আসবে সেই এরিয়াটা নেওয়া পসিবল হয় না, কারণ সেই এরিয়ার রিইনফোর্সমেন্ট তো আমার থাকতে হবে। তো সেটা যদি না থাকে তখন আমরা বেশি বা দুইটা এভাবে করে ইউজ করে থাকি। তো আমাদের কী কী দেওয়া আছে, এফসি প্রাইম আমরা জানি, এফওয়াই জানি, ফায়ার ভ্যালুটা যে বললাম 0.9, এটা কিসের জন্য, টেনসাইল স্ট্রেন্থের জন্য, যেটা টেনসাইল স্ট্রেন্থ প্রোভাইড করতেছে এটা হচ্ছে 0.9। এটা কিন্তু কম্প্রেসিভের জন্য না,
আগে কম্প্রেসিভের জন্য ছিল 0.75, এটা হচ্ছে 0.9, বি কালো, এইচ কালো এবং ডি অ্যাডপ্টেড, এটা হচ্ছে 5.5। তো আমরা মোমেন্টগুলো সবগুলো একটু আগে বের করে নিয়ে আসছিলাম মোমেন্টগুলো, এবং সেগুলোকে আমরা জাস্ট কনভার্ট করতেছি কি ইঞ্চিতে, যে আমি বলছিলাম কেন করতেছি, যেহেতু আমরা এখানে সব স্ল্যাবের ডাইমেনশন সব কিছু এবং রিইনফোর্সমেন্টের ডাইমেনশন সব কিছু ইঞ্চে স্কোয়ারে বা ইঞ্চে, সুতরাং আমরা এটাকে কিপ ইঞ্চিতে রাখতেছি। এইবার আমরা হচ্ছে এটাকে এখানে একটা লিভার আর্ম আসলে বিশেষ কিছু না, আমাদেরকে ওই এরিয়া যেটা সেটা বের করার জন্য একটা ফর্মুলাটা হচ্ছে, এটা কিসের এরিয়া, এটা হচ্ছে রিভারের এরিয়া, এটা হচ্ছে MU ডিভাইডেড বাই ফাই FY D মাইনাস A ডিভাইডেড বাই 2। তো এইখানে আমরা ডিটা তো জানি, ফাই জানি, FY জানি, এটা আমরা জানি না। তো এটাকে আমরা বের করবো, এটা আসলে এ কিন্তু লিভার আর্ম না। এটা আমরা কীভাবে বের করবো, এর ফর্মুলাটা হচ্ছে ASFY ডিভাইডেড বাই 0.85 FC প্রাইম ইন্টু বি। তো AS1 দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কোনটা নিয়ে ডিল করছে, সেটা হচ্ছে 0.77, যেহেতু এটা হচ্ছে ইন্টেরিয়র নেগেটিভ সাপোর্টের জন্য 0.772। তো এইটার জন্য কত আসছে, এটার জন্য জাস্ট ভ্যালু বসালে আসছে হচ্ছে 0.29। এইটা যেটা সেখানে আমি একটা অ্যাজাম্পশন করছিলাম যে এই এর ভ্যালুটা হচ্ছে 1। এই অ্যাজাম্পশনটা আমার সঠিক কিনা সেটা আমাকে আগে চেক করতে হবে, যে অ্যাজাম্পশন যেটা করি সেটা সঠিক কিনা। তো তার জন্য আমরা আবার এই এস এর ভ্যালুটা যদি এর ভিতরে ইনসার্ট করি, তখন আমরা সিম্পলি এই এর ভ্যালুটা পাবো 0.49। তো আমরা আগেরবার অ্যাজাম করছিলাম 1, বাট আসলো আমরা 0.43, সুতরাং অ্যাজাম্পশনটা আমার সঠিক হয় নাই। তো আমি আবার 0.43 দিয়ে আমরা আবার চেক করে দেখবো যে কাছাকাছি আসে কিনা। তো আমরা এর ভ্যালুটা 0.43 বসায় AS2টা বের করছি, এবং AS2 বলতে ওই এরিয়াটাই আলটিমেটলি। তো এরিয়াটা একটার জন্য বের করলে আলটিমেটলি একবার যদি আমার লিভার আর্ম ফিক্স হয়ে যায়, লিভার আর্ম আসলে কিছু না, লিভার আর্ম L ফর বা Z ফর অনেকে Z দ্বারা লিখে, Z ইকুয়ালস টু D মাইনাস A ডিভাইডেড বাই 2। এইটা হচ্ছে আমাদের লিভার আর্ম। তো লিভার আর্মটা যদি একবার ফিক্স করে ফেলতে পারি, তখন আমরা জাস্ট ভ্যালু তো বসায় দিলেই হয়ে যাচ্ছে। তো একবার চেক করা লাগবে, খুব বেশি বার চেক করা লাগবে না। তো এখন আমরা জাস্ট 0.49টা যদি এর মধ্যে বসানোর পরে দেখবো যে এটা 0.27 আসছে, এবং এই এরিয়াটা আবার যদি আমি এর মধ্যে বসাই, তখন আমরা দেখবো এটা 0.4 আসছে। তো 0.4টা আগেরবার 0.43 আসছে, এবং 0.4 দ্যাট ইজ কোয়াইট ক্লোজ। তো তাহলে আমরা হচ্ছে নিতে পারবো হচ্ছে 0.4 হিসাবে এটাকে, যেহেতু কাছাকাছি আসছে। তো এখন আমাদের লিভার আর্ম যেটা সেটা হচ্ছে Z, যে বললাম একটু আগে। তো Z ইকুয়ালস টু D মাইনাস A ডিভাইডেড বাই 2, এর ভ্যালুটা 0.4, তো 0.4 বাই 2 হচ্ছে 0.2। তো ওটা করলে আমরা লিভার আর্মের ভ্যালুটা বা Z এর ভ্যালুটা কত পাচ্ছি, 5.3। এবার এই 5.3টা কনস্ট্যান্ট থাকবে, এবং আমরা সবগুলো জাস্ট রিইনফোর্সমেন্টের এরিয়াটা বের করে নিয়ে আসতে পারবো এই জায়গাটা থেকে। তো সবগুলো রিইনফোর্সমেন্টের এরিয়ার ফর্মুলা আমরা জানি, MU ডিভাইডেড বাই ফাই FY, এখানে একটু কী ছিল D মাইনাস A ডিভাইডেড বাই 2, সেটাকে আমরা এখন লিখতেছি Z। জেডটা তো আমরা জানি, MUটা ডিফারেন্ট মোমেন্টের জন্য ডিফারেন্ট হবে এরিয়াটা। তো এটা হচ্ছে কোনটার জন্য, ইন্টেরিয়র সাপোর্টের নেগেটিভটার জন্য। ইন্টেরিয়র সাপোর্টের নেগেটিভটার জন্য আমার জাস্ট ভ্যালু বসায় আসছে হচ্ছে 0.27, একটু আগে আমরা করছিলাম এটা। এখন মিড স্প্যানের জন্য জাস্ট এটা ভ্যালুটা বসাচ্ছে, এটার জন্য আসছে এত, এবং এক্সটেরিয়র সাপোর্টের জন্য আসছে এত। এইবার এখানে আমাদের একটা রিইনফোর্সমেন্ট এটা চেক আছে। এই রিইনফোর্সমেন্টটা কোনোভাবেই টেম্পারেচার সিঙ্কেজের থেকে কম হওয়া যাবে না। টেম্পারেচার সিঙ্কেজের থেকে যদি কম হয়ে যায়, তখন আমরা ওই পোর্শনটাতে টেম্পারেচার সিঙ্কেজের পরিমাণ হচ্ছে আমরা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব। যেমন এখন আমরা রিইনফোর্সমেন্টটা চেক করার জন্য আমরা টেম্পারেচার সিঙ্কেজের জন্য বের করব যেটা কত আসে। তো এইটা যেহেতু হচ্ছে আমরা 60 গ্রেডের রড ইউজ করতেছি বা বার ইউজ করতেছি, তো রো এর ভ্যালুটা 0.0018, এবং এসটা কত হবে তাহলে রো টু BH, এখানে BH ইউজ করা হয়। আমরা সাধারণত রো এর ভ্যালুটা কী জানি, এস ওভার BD, বাট এখানে আমরা BH ইউজ করতেছি। কেন ইউজ করতেছি, কারণ আমার যখন শ্রিঙ্কেজটা হয় তখন একদম টোটাল থিকনেসটা জুড়ে শ্রিঙ্কেজটা হয়, ডি বা এরকম কিছু না, আমরা হচ্ছে টোটাল হাইটটাকে ইউজ করবো বা টোটাল থিকনেসটাকে ইউজ করবো। তো এটার জন্য 0.0018, বি এবং ডি এর ভ্যালুটা আমি জানি, বিইউজি বললাম। 12-এর জন্য আমরা সব কিছুকে 1 ফিটে ডিজাইন করি, বা একটা স্ট্রিপ বলছিলাম 1 ফিটের জন্য। তো বি এর ভ্যালুটা হচ্ছে 12।
তো এটার জন্য আসছে হচ্ছে 0.14। এখন আমরা দেখবো যে আগের রিইনফোর্সমেন্টগুলো এটা থেকে কোনোভাবে কোনোটা কম আসছে কিনা। তো 0.27 ওকে, 0.17 ওকে, বাট এটা ওকে না। সুতরাং এটাকে আমাদেরকে এই পোর্শনটাতে আমাদের কত প্রোভাইড করতে হবে, এই পোর্শনটাতে আমাদের প্রোভাইড করতে হবে 0.14। যেহেতু এটা সিঙ্কেজের থেকেও কম, সুতরাং আমরা সিঙ্কেজের থেকে কম প্রোভাইড করতে পারবো না, নাহলে সিঙ্ক হয়ে যাবে জায়গাটা। এখানে এই কথাটাই লেখা হয়েছে, আমি জাস্ট মুখে একটু বলে গেলাম। তো স্টেপ 8-এ গিয়ে আমরা এখন রিবারটাকে প্লেস করব, এবং রিবারটাকে আমরা কিভাবে প্লেস করব একটু দেখতেছি। তো তার আগে আমাদের কিছু হচ্ছে রিইনফোর্সমেন্ট বার যেগুলো, সেই বারগুলোর কিছু এরিয়া মুখস্থ থাকা লাগবে। 3-এর জন্য 0.11, 4-এর জন্য 0.2, 5-এর জন্য 0.31, এভাবে করে মুখস্থ থাকা লাগবে। তো পার ফিটের জন্য আমাদের এরিয়াটা এই ফর্মুলা একটু মাথায় রাখবো আমরা। যদি আমরা একটা জিনিসের এস ফর আমাদের স্পেসিং, আমরা একটা বার প্রোভাইড করলেই হচ্ছে এরকম না, আমাদের বারটার স্পেসিংটা সহ আমাদের ডিটারমাইন করতে হবে যে আমরা এটা কতটুকু পরপর প্লেস করব। তো সেটার ফর্মুলাটা হচ্ছে এস ইকুয়ালস টু এ বি ফর প্রোভাইডেড। বি ফর বার এবং এ বি দ্বারা আলটিমেটলি বোঝাচ্ছে যে কতটুকু আমরা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতেছি, এবং এস দ্বারা বোঝাচ্ছে কতটুকু রিইনফোর্সমেন্ট আমরা হচ্ছে ক্যালকুলেশন করার পর যেটা পাইলাম। এই যে একটু আগে যেগুলো পাইছি সেগুলো সবগুলো হচ্ছে ক্যালকুলেশনের পর, বাট আমরা ওই পরিমাণ প্রোভাইড করতে পারি না, ওর থেকে বেশি প্রোভাইড করতে হয় জাস্ট বিকজ আমাদের হচ্ছে রিবারের এরিয়াটা আমাদের ফিক্সড। ম্যাক্সিমাম কতটুকু স্পেসিং হতে পারে আমরা বলে আসছি। একটু আগে ছিল 5H ছিল, বাট এখানে আমরা 3H দ্বারা করি। সবসময় আমরা মিনিমামটা নেওয়ার চেষ্টা করি, তো 3H দ্বারা করলে যেটা সেটাই নেওয়া উচিত। আগেরবার 5H ছিল, তো 5Hটাকে আপনারা ডিসরিগার্ড করতে পারেন। তো 3H অথবা 18 ইঞ্চি দুটোর মধ্যে যেটা হচ্ছে কম সেটাকে আমরা ডিল করব। 5H-এর ভ্যালু অনেক বেশি হয়ে যায়, সুতরাং ওটা নিয়ে খুব বেশি বদার হওয়ার কোনো কারণ নেই। তো 3H করলে আস্তে আস্তে অনেক বড় একটা ভ্যালু, ডেফিনেটলি এটা 18 থেকে বড় হবে, বাট এখানে যেহেতু 18, সুতরাং আমরা সর্বনিম্ন 18 দিতে পারবো। কতটুকুর মধ্যে 18 দিতে পারবো, এটা হচ্ছে কিন্তু 12 ইঞ্চের ভিতরে, 12 ইঞ্চের স্ট্রিপটা, সেটার মধ্যে আমরা সেই স্ট্রিপের মধ্যে আমরা 18 ইঞ্চি পরপর প্লেস করতে পারবো। তো এখন আমরা যদি এই পরিমাণ রিইনফোর্সমেন্ট যদি প্রোভাইড করতাম তখন আমরা হচ্ছে 18 ইঞ্চি দিতাম, কিন্তু আমরা যদি তার থেকে বেশি করি তখন আমরা স্পেসিংটাকে একটু কমায় নিয়ে আসতে পারবো। তো সেই কমানোটা কীভাবে কমাবো, যদি আমরা প্রথমে আমরা ডিজাইন করি, একটা ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আমরা ডিজাইন করি সবসময় পজিটিভটার জন্য, তারপরে বাকিগুলোকে আমরা জাস্ট মডিফাই করি। তো আমাদের পজিটিভটা কত আসে, যেটা হচ্ছে 0.17, এইটার জন্য আমরা ডিজাইন করবো, পরবর্তীতে বাকিগুলোতে আমরা কনভার্ট করব, যে কতটুকু লাগে, কতটুকু কম পড়ছে, কমের জায়গায় বেশি দিব, যেটুকু কম পড়ছে সেটাকে জাস্ট বাড়ায় দিলেই হয়ে যাচ্ছে। তো 0.17-এর জন্য আমরা মেইনলি ডিজাইন করতেছি আপাতত, এবং সেটাকে আমরা কীভাবে প্লেস করবো এটা একটু ছবিতে যদি দেখতে চাই। তো আমাদের এইখানটাতে আমি প্রথমে নিচ দিয়ে একটা আমরা মেইন রিইনফোর্সমেন্ট বসাবো, এবং সেইটা কি, এটা হচ্ছে মিড স্প্যানটাতে না, কিন্তু এটাকে আমাদের কোন পর্যন্ত, মিড স্প্যান পর্যন্ত দিলেই হয়ে যেত, বাট এটাকে আমরা মিড স্প্যান পর্যন্ত দিই না, আমরা এটাকে সাপোর্ট পর্যন্ত কন্টিনিউ করব, জাস্ট বিকজ আমাদের এখানে সাপোর্টে তো মানে পৌঁছানো লাগবে, তো তার জন্য আমরা এটাকে সাপোর্ট পর্যন্ত দিয়ে থাকি। তারপরে গেল, তো সেইটার স্পেসিংটা যেহেতু আমরা এরিয়াটা একটু বেশি দিচ্ছি, আমার লাগতো কত 0.17, তো যদি আমরা 0.11 মানে 3 নম্বর বার যদি ইউজ করি তখন এটা হচ্ছে না, ইনএফিশিয়েন্ট না, ইনঅ্যাডিকুয়েট। এখন আমরা দিব কত 0.2, তো 0.20 যেহেতু দিচ্ছি, সুতরাং এটা বড়, আমরা স্পেসিংটা একটু কমায় নিয়ে আসতে পারি। তো এটা করে আমরা পাইলাম 14 ইঞ্চি। তো 14 ইঞ্চি আমরা এটাকে সবসময় লোয়ার রাউন্ডিং করব, স্পেসিংটাকে বেশি রাউন্ডিং করা যাবে না, সবসময় কমায় রাউন্ড করতে হবে। তাহলে আমরা এখন কি করব, 4 নম্বর বার প্লেস করব কত ইঞ্চি পরপর, 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে আমরা প্রোভাইড করব। তো 14 ইঞ্চি পরপর যদি প্লেস করতে চাই তখন আমার ছবিটা কিছুটা এরকম দাঁড়ায়। এটা যদি একটা স্ল্যাব হয় তখন আমাদের ছবিটা দ্বারা এরকম, যে শুধুমাত্র মাঝখান বরাবর আমরা প্লেস করতেছি।
একটা তো আমাদের সাপোর্ট পর্যন্ত কন্টিনিউ করা লাগবে, একটা বাদে একটা পরে একটা সাপোর্ট পর্যন্ত কন্টিনিউ করা লাগবে। তো এইটাকে হচ্ছে জাস্ট এই পর্যন্ত রেখে কেটে দিতে পারবো, বা আমরা এটাকে না কেটে আমরা এটাকে করে কি একটু ক্র্যাঙ্ক করে দিই উপর পর্যন্ত দিয়ে দিই। এইটা করলে হচ্ছে কি এই পোর্শনটা তো সাফিসিয়েন্ট হচ্ছে, এবং এটা 14 ইঞ্চি পরপর হবে, এটা অবশ্যই 14 ইঞ্চি পরপর হবে। কিন্তু দেখেন নিচের পোর্শনটাতে কিন্তু আমরা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করলাম না, কারণ এখানে দরকারই ছিল না, আমরা জাস্ট সাপোর্ট পর্যন্ত কন্টিনিউ করার জন্য একটা করে দিলেই হয়ে যাচ্ছে, এটার একটা মেইন রিইনফোর্সমেন্ট। সুতরাং এটা তো সাপোর্ট পর্যন্ত আমরা কন্টিনিউ করতেছি। তো আমরা যদি এটাকে ক্র্যাঙ্ক করে দিই তখন আমরা উপরে মানে স্ল্যাবটার উপরে কিন্তু আমরা কিছুটা রিইনফোর্সমেন্ট দিয়ে ফেলতেছি। যেমন এইখানে আমরা যেটাকে ক্রস সেকশন দিয়ে আঁকতে চাই, তখন ক্রস সেকশনটা ভিউটা দ্বারা এরকম। যদি আমরা ক্র্যাঙ্ক না দিতে চাই তখন আমাদেরকে এই পর্যন্ত দিলাম, এবং উপরে কি করতে হবে, এই পর্যন্ত রেখে কেটে দিতে পারবো। বাট যদি আমরা ক্র্যাঙ্ক করি তখন আমরা জাস্ট এটাকে এই পর্যন্ত যোগ করে দিই, এটাকে এই পর্যন্ত যোগ করে দিই, এটাকে জাস্ট কন্টিনিউ করি। এটা করলে লাভটা হয় কি, ইজি হয় আমাদের জন্য, এবং হচ্ছে উপর পর্যন্ত আমাদের একটা উপরের রিইনফোর্সমেন্ট চলে যায়। কাটাকাটি করতে গেলে আবার আমাদের ডেভেলপমেন্ট লেন্থ চেক দেওয়া লাগে, তো যদি আমরা ক্র্যাঙ্ক করে দিই তখন আমাদের ডেভেলপমেন্ট লেন্থটা চেক করা লাগে না, জিনিসটা আরও দেখতে ভালো হয়। তো আমরা 14 ইঞ্চি পরপর আমরা বসালাম মেইন বারটা। তো এই যে এখানে শো করা হয়েছে যে মেইন বারটা এইটা থেকে এটার মাঝখানে ডিস্টেন্স কত, 14 ইঞ্চি পরপর, এটা থেকে এটার মাঝখানে ডিস্টেন্স 14 ইঞ্চি পর। তাহলে 14 ইঞ্চি পরপর আমরা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা হচ্ছে কোন পোর্শনটাতে, পজিটিভ পোর্শনটাতে। তাহলে এখন আমার পজিটিভটার জন্য ডিজাইনটা শেষ। এখন বাকি আছে এখনও কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে ইন্টেরিয়র পার্টটা, একটা হচ্ছে এক্সটেরিয়র পার্টটা। একটা প্যানেল ডিজাইন করতে পারলে বাকিটা কিন্তু সেমই হবে। তো আমাদের এখনও বাকি আছে এই পার্টটা মাত্র হয়েছে, এখনও বাকি আছে যে ইন্টেরিয়র সাপোর্টের জন্য এটা হচ্ছে 0.27, সেটা কত আসতেছে, এবং হচ্ছে এক্সটেরিয়র সাপোর্টের নেগেটিভটা, সেটার জন্য আমাদের এটা যেহেতু প্রোভাইড করা লাগবে, তো সেটার জন্য আমার কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে। আমরা কিন্তু অলরেডি হচ্ছে নেগেটিভটা পজিটিভটার জন্য রিইনফোর্সমেন্টটা প্রোভাইড করে ফেলছি। এখন আমরা এটাকে যে বললাম ক্র্যাঙ্ক করে দিচ্ছি, ক্র্যাঙ্ক করে দিলে লাভ হচ্ছে কি 3 ডাইমেনশন, যে এটা হচ্ছে যদি এটা ক্রস সেকশনাল ভিউ হয় তখন দেখেন এই পোর্শনটা কিন্তু উপরে উঠে যাচ্ছে, এবং আমরা জানি যে আমরা নেগেটিভ জোনটাতে আমরা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি উপরে, এবং পজিটিভ জোনটাতে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি আমরা নিচের দিকে। তো নেগেটিভ জোনটাতে আমরা উপরের দিকে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করলাম, এবং পজিটিভ জোনটাতে একই সাথে যদি ক্র্যাঙ্ক করে দিই তখন হচ্ছে দুইটা একই সাথে হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু কিছুটা উপরে দিয়ে ফেলছি অলরেডি, এবং সেইটার ডিস্টেন্সটা কতটুকু পরপর আমরা দিয়ে ফেলছি। একটা এইখান থেকে এই পোর্শনটার ডিস্টেন্সটা কতটুকু, সেটা হচ্ছে 14 দুগুণে 28, সেটা হচ্ছে 28 ইঞ্চি। কথা হচ্ছে এই ডিস্টেন্সটা কেন নিলাম, এই নিচের যে বারটা, এই যে বারটা দেখা যাচ্ছে সেই বারটা কিন্তু আসলে প্রকৃত অর্থে এই ছবিটা 3 ডাইমেনশন যদি ছবি হয়, এই বারটা কিন্তু নিচ দিয়ে গেছে, এই বারটাও নিচ দিয়ে গেছে, সবগুলো বার নিচ দিয়ে গেছে এই পোর্শনটাতে। কিন্তু এই ক্র্যাঙ্ক এবং এই ক্র্যাঙ্কটার মাঝখানে কিন্তু উপর দিয়ে কোনো বার যায় না, এটা এক্সট্রা টপ, এটা আমাদের মাথা থেকে বের করে একটু পরে বলবো। এই দুটার মাঝখানে কিন্তু উপর দিক দিয়ে কিন্তু কোনো রিইনফোর্সমেন্ট যায় না, শুধুমাত্র এই দুইটা গেছে। তো দুটার মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে 28 ইঞ্চের মতো। কিন্তু এটা এই নিচে যেটা সেটাকে দেখা যাচ্ছে সেটা কিন্তু নিচ দিয়ে গেছে, এটা কিন্তু উপর দিয়ে যায় নাই। তো আমাদের নেগেটিভ জোনটাতে প্রোভাইড করতে হয় ডেফিনেটলি আমাদের উপরে। তো আমরা নিচেরটা কী হচ্ছে সেটা আমাদের ডাজেন্ট ম্যাটার। তো আমরা 28 ইঞ্চিতে প্রোভাইড করতেছি কতটুকু, 0.2, বাট আমার প্রোভাইড করা উচিত ছিল কতটুকু, 12 ইঞ্চির জন্য আমাদের প্রোভাইড করা উচিত ছিল 0.27, 12 ইঞ্চির জন্য। এই যে ইঞ্চ স্কোয়ার পার ফিট লেখা ওটা কিন্তু আসলে ওটাই বোঝাচ্ছে। তো আমরা অলরেডি দিয়ে ফেলছি কতটুকু, আমরা 0.20 দিয়ে ফেলছি কততে, 28-এ, বাট এটা দেওয়া উচিত ছিল কত, 12-তে। তাহলে আমার লাগবে কতটুকু আরও, সেটা হচ্ছে 0.085 বা 0.086 লিখতে পারি এটাকে আমরা। তো আমাদের লাগতো হচ্ছে 0.27, কিন্তু আমরা দিছি কত, আমরা দিছি হচ্ছে 0.14 এক্সটেরিয়র সাপোর্ট রিকোয়ার। আচ্ছা, রিকোয়ার বলতে বোঝাচ্ছে দুটাকে যদি বাদ দেই তখন, তো বাদ যদি দিই 0.27 মাইনাস হচ্ছে 0.
সরি, এখানে একটা মিস্টেক হয়েছিল। এটা হচ্ছে এখানে বলছে যে ইন্টেরিয়র সাপোর্টে লাগবে হচ্ছে 0.27 এবং এক্সটেরিয়র সাপোর্টে লাগবে 0.14। এই 140 এটা আসলে আসছিল কত 0.1 না 0.10 আসছিল। আর এটা যেহেতু টেম্পারেচার সিঙ্কেজের থেকে কম ছিল, সুতরাং আমরা টেম্পারেচার সিঙ্কেজটা প্রোভাইড করা লাগছে। তো এখন আমরা দেখব যে আমাদের কতটুকু লাগতো, আমরা কতটুকু দিয়ে ফেলছি। তো আমাদের লাগতো হচ্ছে এটা ডেফিসিটের প্লাস ফর্মুলা, আমরা জাস্ট ম্যাথের দিকে একটু ফোকাস করতে চাই, ছবিটা একটু পরে বুঝাচ্ছি আমি। তো ইন্টেরিয়র সাপোর্টে আমাদের লাগতো হচ্ছে 0.27, সেটা লাগতো 12 ফিটের জন্য, সরি 12 ইঞ্চের জন্য। তাহলে 28 ইঞ্চের জন্য কতটুকু লাগা উচিত? 28 ইঞ্চের জন্য 0.63 লাগা উচিত। কাইন্ড অফ এরকম যে 1 ফিটে লাগে বা 12 ইঞ্চিতে লাগে, তো 12 ইঞ্চিতে লাগে হচ্ছে 0.27, তো 1 ইঞ্চিতে কতটুকু লাগে, পুরো 28 ইঞ্চিতে কতটুকু লাগে, তো সেটা করে আসছে তো 0.63। তো এখন আমরা ওই জোনটাতে আমরা অলরেডি ক্র্যাঙ্ক বার প্রোভাইড করে ফেলছি না। তো ক্র্যাঙ্ক বার 28 ইঞ্চিতে কেন কনভার্ট করলাম? কারণ আমাদের ওই যে বললাম গভর্ন করে আমাদের পজিটিভ রিইনফোর্সমেন্টটা। তো 28 ইঞ্চি পরপর আমি কিন্তু অলরেডি প্লেস করে ফেলছি আমাদের ক্র্যাঙ্ক বারটা, সুতরাং আমাদেরকে এখন ডিজাইন যত করতে হবে সবগুলো কিন্তু 28 ইঞ্চি নিয়ে করতে হবে। যতগুলো নেগেটিভ হবে সবগুলোর জন্য 28 ইঞ্চি নিয়ে করতে হবে, কারণ আমরা পজিটিভটা যেহেতু গভর্ন করে। তো 28 ইঞ্চির জন্য আমার আসছে হচ্ছে এত। তো আমরা 28 ইঞ্চিতে দিয়েছি কতটুকু? 28 ইঞ্চিতে দিয়েছি হচ্ছে 0.2। এই যে এখানে যেটা ছবিতে যেটা বলতেছিল যে 3 ডাইমেনশন ছবিটা যদি দেখি, তো 28 ইঞ্চিতে আমরা কতটুকু দিছি, এই দুটো মাঝখানে ডিফারেন্সটা 28 ইঞ্চি না, তো হাফ পোর্শন নিয়ে। তো এখানে হচ্ছে 0.1, এখানে হচ্ছে 0.1, মানে এই রিইনফোর্সমেন্ট এরিয়ার 0.1, এই রিইনফোর্সমেন্ট এরিয়ার 0.1, তো 0.11 মিলে 2। তো 28 ইঞ্চিতে আমরা দিয়েছি হচ্ছে 2, কিন্তু 28 ইঞ্চিতে লাগতো কত? 28 ইঞ্চিতে আমার লাগতো হচ্ছে 0.63। তো আমি কতটুকু কম দিয়েছি সেটা হচ্ছে ডেফিশিয়েন্ট। তো 0.43 আমার লাগতো, তো আরও বেশি লাগবে। তো 43টাকে আমরা কীভাবে বের করতে পারি? আমরা হচ্ছে এক্সট্রা টপ দ্বারা, এটাকে এক্সট্রা টপ কেন বলতেছি, কারণ আমরা এটাকে উপরে দিচ্ছি। এই ছবিটাতে একটু দেখতে চাই যে এইখানে একটা উপর বরাবর একটা কী আছে, রিইনফোর্সমেন্ট আছে। এটা কি? নেগেটিভ রিইনফোর্সমেন্টের জন্য। তাহলে এখানে একটা কী লাগবে? এখানে ডেফিশিয়েন্ট আছে না, তো আমরা এখানে কী করবো? এক্সট্রা টপ দ্বারা এটাকে ফিল আপ করবো। এখানে 1টা 2টা 3টা 4টা ডাজেন্ট ম্যাটার, অনেক সংখ্যক লাগতে পারে। তো এখানে আমরা যদি 4 নম্বর বার ইউজ করি, তখন আমাদের লাগবে হচ্ছে 3টা এক্সট্রা টপ। 3 নম্বর বার ইউজ করি তাহলে লাগবে 4টা এক্সট্রা টপ। বাট কোনটা বেশি এফিশিয়েন্ট? যদি আমরা 4 নম্বর বার ইউজ করি তখন হচ্ছে 0.2 × 3 করলে কত হচ্ছে? 0.6। তো 0.6 হচ্ছে 0.3 থেকে অনেক অনেক বেশি, সুতরাং এটা এফিশিয়েন্ট হচ্ছে না। এবার যদি আমরা 3 নম্বর বার ইউজ করি, তখন যদি এটা 4টা ইউজ করি, তবুও এটার ভ্যালুটা কত হবে? 0.44। দ্যাট ইজ কোয়াইট ক্লোজ, এবং এটার থেকে অনেক অনেক কম। সুতরাং আমরা 4টা এক্সট্রা টপ ইউজ করবো 28 ইঞ্চির মধ্যে, এবং 3 নম্বর বার ইউজ করব। এইটা এবার হচ্ছে আমরা, এটা গেল ইন্টেরিয়র সাপোর্ট। এখন এটাকে আমরা প্লেস করবো ওই ডিজাইনটার মধ্যে। যদি প্লেস করতে চাই, তখন হচ্ছে আমাদের এক্সট্রা টপ আসবে। এই ছবিটাতেই করি। ক্র্যাঙ্কগুলোর মাঝখানে আমার এক্সট্রা টপ আসবে। এইখানে 2টা ক্র্যাঙ্ক আছে, এটার মাঝখানে এক্সট্রা টপ আসবে কয়টা? 1টা 2টা 3টা 4টা, এবং এই 4টা ক নম্বর বার? 4টা হচ্ছে 3 নম্বর বার। তাহলে গেল আমাদের একটা জোনের। এটা গেল, ও সরি, এটা গেল ইন্টেরিয়র সাপোর্টের জন্য। আমি যেটা প্লেস করছি সেটা কিন্তু এক্সটেরিয়র সাপোর্টের জন্য। আমরা ডিজাইন করলাম কোনটার জন্য? ইন্টেরিয়র সাপোর্টের জন্য। সুতরাং এটা হচ্ছে এই পোর্শনটাতে 1টা 2টা 3টা 4টা। তো আমরা এখন ইন্টেরিয়র সাপোর্টটা গেল, দুদিকে যেহেতু সেমই থাকতেছে, এখন আমরা এক্সটেরিয়র সাপোর্টের জন্য করব। এক্সটেরিয়র সাপোর্টের জন্য আমাদের আসছে রিইনফোর্সমেন্ট আছে 0.14। তো এক্সটেরিয়র সাপোর্টের জন্য আমরা ডিএফএসসি কতটুকু? 28 ইঞ্চিতে লাগবে এতটুকু, তাহলে 12 ইঞ্চিতে লাগে 0.14, তাহলে 28 ইঞ্চিতে কত লাগে? এতটুকু লাগে। এটা আমরা ডিএফএসসি 0.2, তাহলে ডেফিশিয়েন্ট কত? 0.127। যেটাকে যদি আমরা 4 নম্বর বার প্রোভাইড করি, তখন হচ্ছে মোর এফিশিয়েন্ট হচ্ছে 2টা হচ্ছে ইয়ার থেকেও। তো এখন আমরা 4 নম্বর বার ইউজ করব অ্যাজ আ এক্সট্রা টপ 28 ইঞ্চের মধ্যে। তো আমরা এটাকে যদি প্লেস করতে চাই, তাহলে জিনিসটা হবে এইরকম। এখানে 4টা প্রোভাইড করছি, এই দুটোর মাঝখানে কয়টা প্রোভাইড করতে হবে? 1টা। তো সেটা হবে 4 নম্বর বার, এবং সেটাই 2টার মাঝখানে বসাতে হবে।
ওকে, আমাদের বাকি এবার আমাদের গেল আমাদের মেইন রিইনফোর্সমেন্টগুলো প্রোভাইড করা শেষ। এবার আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্সে আমাদেরকে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয়। সেটা কি রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয়? টেম্পারেচার সিঙ্কেজ রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয়। এটা ফর্মুলা আমরা জানি 0.0018 p/h। তো ওটা করলে আমাদের আসে হচ্ছে এই ভ্যালুটা, এবং সেটাকে আমাদের প্রোভাইড করতে হবে কি পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর। আর স্পেসিং কতটুকু নিব? স্পেসিং নিচ্ছে হচ্ছে আগেরটার মতো করে। আমরা যেহেতু লাগবে আমার এত, কিন্তু আমি বেশি প্রোভাইড করতেছি বেশি, সুতরাং আমি আবারও কমায় নিয়ে আসতে পারবো। তো আমার স্পেসিংটা আমি কতটুকু প্রোভাইড করতে পারবো এটার জন্য জাস্ট বসাচ্ছে ভ্যালুটা, বসালেই এই ফর্মুলাতে ভ্যালুটা যদি বসে তখন আমাদের চলে আসতে হচ্ছে 17। তো আমরা 17 ইঞ্চি পরপর 4 নম্বর বার ইউজ করে যাব এবং পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর। তো পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর যদি ওই ছবিটাতে আঁকতে চাই তখন হচ্ছে বসবে কীভাবে? এইভাবে করে বসে যাবে। এভাবে করে বসে যাবে এবং সেগুলো হচ্ছে কত ইঞ্চি পরপর হবে? 17 ইঞ্চি পরপর হবে। তো এইটাকে আমরা ক্রস সেকশনাল ভিউতে দেখাই। এটাকে আমরা সাধারণত এই প্ল্যানে বরাবর বসাই না, কারণ এত বেশি ঘিঞ্চে হয়ে যায়, জিনিসটা দেখতে অনেক বেশি জটিল লাগে। তো আমরা এটাকে যদি ক্রস সেকশনাল ভিউটা যদি দেখতে চাই তখন আমাদের জিনিসটা থাকে এরকম। আমরা হচ্ছে রিবারগুলোকে, এইটা হচ্ছে আমাদের সেই এক্সট্রা টপটা, এখান বরাবর একটা 4 নম্বর বার বসাইছিলাম না একটু আগে বসালাম, আর এখানে 3টা বার বসাইছি 4 নম্বর, এবং সেটা হচ্ছে এত ডিস্টেন্স পরপর, এবং সেটা হচ্ছে এই ছবিটার মাধ্যমে দেখাচ্ছে। আর নিচে যেটা সেটা হচ্ছে মেইন রিইনফোর্সমেন্ট, এবং সেটা হচ্ছে কত নম্বর? 4 নম্বর বার ইউজ করছিলাম 14 ইঞ্চি পরপর, 14 ইঞ্চি পরপর, 14 ইঞ্চি পরপর। এটা যে এইটার দিকে শো করতেছে, এটা যেটা সেটা হচ্ছে একটু ডিফারেন্ট। তাহলে গেল আমরা মেইন রিইনফোর্সমেন্টটাও দেখলাম। এবার আমাদের বাকি থাকলো কি, যে টেম্পারেচার সিঙ্কেজটাকে আমি যদি ছবি একটু আঁকে দেখাতে চাই, এটা কোনগুলো? পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর যতগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের টেম্পারেচার সিঙ্কেজটা। এই দুটার মাঝখানে ডিফারেন্স কত? এটাকে আমরা দেখাচ্ছি 4 নম্বর বার, এবং সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 17 ইঞ্চি। তো 17 ইঞ্চি পরপর আমরা হচ্ছে জাস্ট টেম্পারেচার সিঙ্কেজটাকে জাস্ট প্রোভাইড করতে চলে যাব। আমাদের ডিজাইন প্রায় শেষ। এখন আমাদের একটা জিনিস দেখতে হবে যে এই যে এখানকার 3 ফিটটা, এখানকার 5 ফিট, এখানকার এইগুলো কোত্থেকে বের করছে। এইটার জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে, এসএ কোড প্রভিশনে এটা বলা হয়েছে। এই যে এইখানটাতে এগুলো শো করা হয়েছে। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে L/5 ডিস্টেন্স থেকে আমাদেরকে ক্র্যাঙ্কটার সাপোর্টের পর থেকে L/5 ডিস্টেন্সে এক্সটেরিয়রটাতে, ইন্টেরিয়রটার জন্য L/3-তে, এখানে L/3-তে। এটা গেল কোনটার জন্য? এক্সট্রা টপটা এই পর্যন্ত প্রোভাইড করতেই হবে আমাকে। আর ক্র্যাঙ্ক করবো কতটুকু ডিস্টেন্স থেকে? ক্র্যাঙ্কের জন্য এই ডিস্টেন্সটার কথা হচ্ছে, এই ডিস্টেন্স হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ ডি পরিমাণ, বা ইফেক্টিভ ডেপথ, ডেভেলপমেন্ট লেন্থ না, ইফেক্টিভ ডেপথ ডি পরিমাণ আমাদেরকে নিচে দিকে যেতে হয়, এবং এই ডিস্টেন্সে যেটা হয় ক্র্যাঙ্ক পর্যন্ত সেটা হচ্ছে L/7। এক্সটেরিয়র সাপোর্টে, ইন্টেরিয়র সাপোর্টে L/5। আর যদি হচ্ছে এটা, আর যদি আরও, যেহেতু এই এনটা এটা হচ্ছে এক্সটার্নাল প্যানেল, বা আর এটা হচ্ছে ইন্টারনাল প্যানেল বা ইন্টারনাল স্ল্যাবের যদি 3টা স্ল্যাব থাকে তখন হচ্ছে L/4 হয়ে যায়। যদি হচ্ছে যদি একদিকে কন্টিনিউয়াস না থাকে, ডিসকন্টিনিউয়াস থাকে, তখন হচ্ছে এই ডিরেকশনটা হবে L/5। এটা একটু মাথায় রাখা লাগবে, হয়তো বা পরীক্ষা দেওয়া থাকতেও পারে। আজকের পড়া এই পর্যন্তই। আমাদের স্ল্যাব ডিজাইন মোটামুটি শেষ। আমরা ডিটেলিংটা হয়তো বা পরে কোনো ক্লাসে আরও ভালোভাবে দেখব কীভাবে আমরা ডিটেলিং করতে পারি। এখানে একটা ডিটেলিংয়ের মোটামুটি একটা ছবি দেওয়া আছে, তো এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব যে কীভাবে আমরা ডিটেলিং করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।